আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। মার্জিয়ার চাচার বাড়ির লোক সকল আসছে। মার্জিয়া রান্নাবান্না করছে, যত্ন করছে। রাবেয়াও টুকটাক উৎসাহী। অন্তু কি বুঝিয়েছে দেখতে এলেই বিয়ে হয় না, তাছাড়া কুটুমও। আমজাদ সাহেব বাজারে গেছেন হালকা পাতলা দই মিষ্টির ব্যবস্থা করতে। অন্তুর বুক ভার, মুখ গম্ভীর। টেবিলে কোনোই ঠেকিয়ে বইয়ের নজর বুলাচ্ছে। জানা নেই লোকগুলো কেমন হবে, তাদের সামনে বসার পর কি প্রশ্ন করবে, শেষ অবধি কী হবে। জীবনসঙ্গী আপন মতো হতে হবে, কথা শেষ। অবশ্য এটুকু ভরসা আছে, যেন তেন কারোর কাছে সম্বন্ধ করবেন না আমজাদ সাহেব। বই ছেড়ে উঠে পড়ল, পড়ায় মনোযোগ আসছে না। আলো বাতাসপূর্ণ ঘরটা আমজাদ সাহেব অন্তুকে দিয়েছেন। বারান্দায় কিছু টব রাখা আছে, অ্যালোভেরা, পাথরকুচি, নয়নতারা, পাতাবাহার গাছ আছে। বারান্দা থেকে আলো ঠিকরে আসছে রুমে। রুমের মাঝে কিছুক্ষণ পায়চারি করলো। পরনে কালো সালোয়ার কামিজ, ওনাটা সিল্ক সুতির, গায়ে জর্ণ, যার আঁচল মাটি ছুঁয়ে ঝুলছে। চুলের বেনি খুলেছে অল্পক্ষণ, চুলগুলো এলোমেলো। ফুরফুরে ঠান্ডা হাওয়া আসছে বারান্দার গ্রিল ভেদ করে খোলা দরজা দিয়ে ঘরের ভেতরে। অন্তু পায়চারি করতে করতে হঠাৎই গেয়ে উঠল গুনগুনিয়ে, আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। অন্তু থমকালো। সেমন যুবতী সুলভ আচরণ সচরাচর করে না। মুচকি হাসল। ফর্সা দেহে কালো পরিচ্ছেদ দারুণ চমকাচ্ছে। তার উপর সূর্য রোশনির প্রতিস্বর্ণ অঙ্কন ঝিকিমিকি করে উঠছে মাঝে মধ্যেই। বাড়ির দরজায় কেউ এসেছে। পায়চারি থামল, আবার শুরু করলো। আমজাদ সাহেব ফিরেছেন। রাবেয়া দরজা খুললেন। দৃশ্য অন্য কিছু। তিনটে যুবক দাঁড়িয়ে আছে। জয়ের পরনে চেরায়তো সাদা থানের লুঙ্গি, ছিপছিপে লম্বা দেহটাতে লুঙ্গি বেশ মানেই তার সাথে। হাসি মুখে সালাম দিল সুন্দর করে। আসসালামু আলাইকুম চাচিবা, আমি জয় আমির, মেম্বারের ভাগ্নে। ওহ জয়, আয় আব্বা ভিতরে আয়। আপনি চেনেন আমাকে? চিনবো না? রাস্তায় রাস্তায় পোস্টার দেখি তো, হামজার পাশে তোমার ছবি দেখি। জয় চমৎকার লাজুক হাসল। রাবেয়া নাস্তা আনতে গেলেন। জয় হাসল। আরমিনের মা খুব লোকসুলভ নারী। এদিক ওদিক তাকিতুকি করলো কাঙ্ক্ষিত মানুষটি দেখা পাবার আশায়। কবিরও লিমনকে বলল, মহাদেবের ভক্ত নাকি রে তোরা? আবার আলাদা করে বসার দাওয়াত দেব? বস। অন্তুর রুম থেকে হালকা গুঞ্জন শোনা যাচ্ছিল। অন্তুর ধারণা মেহমান এসেছে। পরক্ষণই মনে হলো পাওনাদের এসে আম্মার সাথে বিবাদ বাঁধিয়েছে। খানিক মানসিক প্রস্তুতির সাথে চুলগুলো হাত দিয়ে একটু এদিক ওদিক থেকে সরিয়ে দ্রুত কালো ওড়নাটি জড়িয়ে নিল মাথা দেহে। ওড়নার বর্ধিত এক প্রান্ত দ্বারা মুখটা ঢাকলো আলতো করে। বসার রুমে পা রাখতেই চোখাচোখি হলো জয়ের সাথে। ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল শরীরটা অন্তুর। থমকানো হাতের শীতলতায় মুখের আবরণ সরে ঠোঁট ফাঁকা হলো সামান্য। জয় চোখ সরাল না, ব্যাহার মতো গিলল অন্তুর সুরতটুকু। এর আগে সে তার চপল প্রতিদ্বন্দ্বীকে দেখেনি। তার দৃষ্টিতে বহু কিছুর সংমিশ্রণ। প্রথমে কুড়োর হাসি ছিল, সেটা এক সময় বিলীন হয়ে অভিভূত হয়েছে চোখ দুটো। ধীরে ধীরে সময়ের আবর্তনে তাতে মিশেছে ক্রমশ মুগ্ধতা। বেশি হলে 4 সেকেন্ডের ব্যবধানে অঘটন ঘটল। চোখের পলকে মুখের আবরণ তুলে নিল অন্তু। মেরুদণ্ড শক্ত করে দাঁড়ালো। আপনি আপনি এখানে এসেছেন কেন? বাড়ি অবধি পৌঁছে গেছেন, আগে থেকেই চিনতেন আমার বাড়ি? জয় নিজস্ব ভঙ্গিমায় নজর ফিরিয়ে নিল। পায়ের উপর পা তুলে বসল। সোফার অপরিভাগে এক হাত জড়িয়ে বেশ আরাম করে অন্তুর প্রশ্নের জবাব দিল। বাড়িতে অতিথি এলে এভাবে ট্রিট করো আরমিন? নট গুড। ছে। অতিথি ভেদে আচরণের রং ভিন্ন ভিন্ন রকমের হয়। আমার অতিথি হিসেবে একটু বেশি পছন্দ হবারই কথা। আফটার অল আমি। অন্তু মুখের কাঠামো শক্ত করল। রাবেয়া এলেন। তার মুখে স্মিত হাসি। জয় নিজের ফর্ম চেঞ্জ করে ভদ্র হলো। রাবেয়া হাতে ট্রের দিকে চেয়ে বলল, আরে আন্টি, এসবের কি? দুটো কথা বলতে এসেছি, তা না শুনে কি সব আয়োজনে লেগেছেন? ছেলে বেশি কথা বলো। খাবাব, ঠান্ডা পানি আনি। অন্তু হতাশ হলো।
তার মাটা ভীষণ সরল, যে কোনো যুবক যুবতীকে খাতির করেন। মহানবী যুবকদের ভালোবাসতেন তাই। জয় এক টুকরো খাবার তুলে দাঁতের আগে ছোট্ট কামড় দিয়ে রাবেয়ার চোখ বাঁচিয়ে অন্তুকে চোখ মারল। শয়তানের মতো হাসলো। রাবেয়াকে জিজ্ঞেস করলো, আজ কোনো আয়োজন আছে নাকি বাড়িতে চাচিমা? গম গম করছে বাড়ি কেমন? হ বাপ, আমার চেচের শ্বশুরবাড়ির লোক আসবে, সাথে অন্তরে দেখতেও আইতেছে। আচ্ছা। অন্তু মায়ের উপর বিরক্তি দিতে দাঁতের দাঁত খিঁচল, কিন্তু ভেতরে গেল না। কি উদ্দেশ্যে এসেছে জয় আমিন তা অনিশ্চিত। রাবেয়া জিজ্ঞেস করলেন, কেন আইছিলি বাপ? আসলে চাচিমা, ক্লাবের চাঁদা নিতে এসেছিলাম। জোর জবরদস্তি নেই কোনো, ইচ্ছে হলে। এমনি বলতেছো কেন? পাড়ার ক্লাব তো আমাদের সুরক্ষা। হামজা, তুমি এরা তো সোনার ছেলে। দাঁড়া। রাবেয়া গেলে অন্তুর ওপর খ্যাক খ্যাক করে উঠল জয়। আম্মা জান তো ভালোই, তুমি শালি এরকম খিটখিটে কেন? দুর্ভাগ্যবশত আম্মা আপনার প্রকৃতি জানে না। কেন এসেছেন সেটা বলুন। তোমারে দেখতে আইছিলাম, তুমি যা খেসরা। ধন্য করলেন। জয় ঢকঢক করে এক গ্লাস পানি খেলো। অন্তু বেশ শান্ত করে বলল, আপনাদের ক্লাবের জন্য চাঁদা চাইতে আসতে লজ্জা করলো না? কি কাজে লাগে এই শয়তানের ঘাঁটি? বাড়ি বয়ে এসে যদি থাপড়ে দেয়, ব্যাপারটা খারাপ দেখাবে না? আরমিন, চুপ করো, নয়তো তোমার মাটা মানবো বলে মনে হয় না। থাপড়ে চারটা দাঁত উপড়ে দেব। বাড়ি অবধি যখন চলে এসেছি, তোমার টুটি চেপে ধরে দম আটকে মারতে কতক্ষণ? অন্তু চুপ রইল। সে ভয় পাচ্ছে না এমন নয়, জয়ের মতো উগ্র ছাত্র নেতাদের ভয় পাওয়ারই তো নিয়ম। ওরা জঙ্গলি। আজ নাকি বলি দেয়া হবে তোমার? কোন মনসুর আসতেছে দেখতে? নজর ঘুরিয়ে পুরো আপদমস্তক উপর নিচ করে দেখল অন্তুর। ভালোই লাগছে তার। অন্তু সেই নজর লক্ষ্য করে জমে গেল যেন। বাড়ি বয়ে এসে এক অমানব তার শরীর মাপছে। আলোপাক কবে পিছু ছাড়াবেন এই শয়তানের থেকে? রাবেয়া উৎফুল্ল পায়ে রুমে ঢুকলেন। তার হাতে জড়ানো মুচড়ানো দুটো 100 টাকার নোট। জয় কবিকে ইশারা নিতেই রাবেয়া বলেন, চলবে এতে? টাকা দেখেনি, তার নজর ছিল অন্তর শরীরে। দ্রুত মাথা হেলিয়ে বলল, চলবে? হ্যাঁ 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 চলবে চাচিমা, না চললে ধাক্কা মারবো। আমজাদ সাহেব ভেতরে ঢুকে একটু অবাক হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে সালাম দিল জয়। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? শরীর টরীর ভালো? ভালোই। কি ব্যাপার? এই তো কাকা, বিশেষ কিছু নয়। কবে এসেছো ঢাকা থেকে? দিন কয়েক হলো। আপনি নাকি রিটায়ার করেছেন? করতে তো সকলকেই হয় রে বাপ। আমজাদ সাহেব ভেতরে ঢুকে গেলেন। অন্তু গেল না। রাবেয়া জিজ্ঞেস করলেন, তোমার আব্বা আম্মারা সব ভালো আছে তো জয়? জয় একটু বিপাকে পড়ল যেন। এবার ঠোঁট কামড়ালো। ওপারে ভালোই আছে মনে হয়। মরার পর আর দুঃখ কিসের মানুষের? সে কি, কেউ নেই? জয় জবাব দিল না। অন্তু এই প্রথমে জয়ের মুখটা কিঞ্চিত শুকনো দেখল। প্রথমার রসিক জয়কে গম্ভীর দেখালো। রাবেয়ার মায়া হলো তাগড়া ছেলের অমন নীরব অপারক মুখ দেখে। সজ্জিনে কাছে গিয়ে বসে চুলে হাত বোলালেন। একা থাকো বাড়িতে? মামার কাছে থাকি। আচ্ছা, আজ আসি, আবার আসবো। আবার আসবে, মাঝে মধ্যেই আসবে কিন্তু। আচ্ছা আম্মা যান, চাচি আম্মা। বলেই বলল, অথবা ইচ্ছে করে বোঝা গেল না। আম্মা বললে পাপ হবে নাকি? বলতে মন চাইলে বলবে। যার উদ্দেশ্যে পা বাড়ি ফিরে তাকালো অন্তুর দিকে। ঠোঁটের কোণে বাজে হাসি। অন্তু চোখ নামিয়ে নিল। বুকে অস্থিরতা, আতঙ্ক। জয় বেরোনোর সময় সেদিন পাড়ার দুটো মহিলা ঢুকেছিল অন্তুদের বাড়িতে। জয়সহ কবির লিমনকে ঘুরে ঘুরে দেখছিল তারা। অন্তুর ভয় হলো। বাঁকা নজর, বাঁকা চিন্তাধারা মহিলাদের। না জানি কোথায় গড়াই এই নীরব দৃষ্টি। বাইরে বেরিয়ে রোদ চশমা চোখে লাগালো। বাইরে রোদ। কবির বলল, ভাই, আমাদের ক্লাবের চাঁদার জন্য তো আগে এদিকে আসা হয় নাই। তাতে কি? গতকালের পিকনিক আজ আছে, সেজন্য টাকা নিলেন? তোর মনে হয় আমাদের পিকনিক এসব টাকায় হয় বা হবে? গো খাওয়া ছেড়ে দিয়েছিস নাকি বেশি খাচ্ছিস? এই ব্যাপারে আর প্রশ্ন করিস না। কি করবো এই টাকার? কত দিয়েছে? 200। যা, আর কিছু লাগিয়ে 1 প্যাকেট ব্যানসন অ্যান্ড হ্যাজেস আন। যদি হয় তো 1 বোতল বাংলা মালও আনতে পারিস। পিকনিকে যতক্ষণ রান্না শেষ না হয় চলবে। ক্লাবের পিছনে বিশাল খোলা মাঠ। সেখানে ব্যাডমিন্টনের তারজালি টানানো, লাইট জ্বালানো হয়েছে, কোর্ট আঁকানো হয়েছে। কেউ কেউ র্যাকেট দিয়ে শাটল কক
টুকাচ্ছে সেখানে। ক্লাবের দোতলা মরিচা ধরা বিল্ডিং। দোতলার উপরে পেছনের দিকে মাটির উপরে খোলা বারান্দা বা ছাদ অথবা সিঁড়িঘরের মতো 7-8 জন ছেলেরা দাঁড়িয়ে বসে আছে সেখানে। অর্ধেক কার্নিশের ওপর ঝুঁকে দাঁড়িয়ে আপন মনে সিগারেটের ধোঁয়া গিলছে জয়। এ সময় সে গা গরম রাখতে ব্যাডমিন্টনে নেমে পড়ে। জম্পেশ পিটিয়ে যায়, ঘেমে নিয়ে একাকার হয়ে যায় শরীর। আজ রান্নার কাছে না গিয়ে বরং উদাস চোখে উপরে উঠে এসেছে গিটারটা হাতে নিয়ে। তারপর থেকে একটা করে সিগারেট জ্বালাচ্ছে। হামজা ঢুকলো। সকালে এক চোখে দাঁড়িয়ে সালাম ঠুকলো। হামজা জয়ের পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি ভাবছিস? ভাবছি না। কি হয়েছে? কোনো সমস্যা? সমস্যাই তো। কি? আমার জীবনে সবচেয়ে বড় সমস্যা হলো আমার জীবনে কোনো সমস্যা নেই। এই সমস্যাটা একটা সমস্যা না ভাই। সিগারেটটা দে তো। জয় দিল না। হামজা কেড়ে নিল সিগারেটটা জয়ের ঠোঁট থেকে, তাতে টান দিয়ে বলল, ভাবুক হয়ে আছিস কেন? আজ আরমিনকে দেখলাম। বিশেষ কিছু? না, নতুন কিছু। চেহারা দেখেছি আজ ওর ভাই। তাতে কি? শালি মেলা সুন্দরী আছে, মানে বহুতই তো দেখছি। এত ভালো লাগেনি কাউরে দেখা। একদম যারে কাড়াক টাইপের সুন্দরী। কি চোখ, নাক, ঠোঁট, মাইরি থাক লাইকা গেছিল আমার। সিরিয়াসলি। মাথার সার্কিট ফিউজ হয়ে গেছে নাকি তোর? হ, আগে বহুত মাইয়া দেখছি, মগর আমারই বিশেষভাবে আকর্ষণ করবার পারে নেই। আগে ওর চোখ দেখছি, কিন্তু সেই রকমভাবে খেয়াল করি নেই। আজ কিছুক্ষণ খালি ভ্যাবলার মতো চাইয়া দেখছি। সে এমনি যে ভাবশালীর, আবার যদি এমনি ঠুটকা খাই তাইলে তো। অবশেষে বিশাল সমস্যায় পড়েছিস, অর্থাৎ তোর সমস্যা শেষ। জয় হামজার চোখে তাকিয়ে হো হো করে হেসে উঠল। সাথে হামজাও চট করে হাসি থামিয়ে বলল, ইচ্ছে করে কানের নিচে সাইর খান বাজাই। কথা শেষ করে ঢোক গিল, যেন কথা ফুরায়নি তবু থামলো জয়। হামজা হাসলো। এরপর থেকে শান্তি লাগতেছে না, বুকে বড় জ্বালা। আকাশের দিক তাকায় আছি, মাঝে মধ্যেই ফর্সা মুখখানা ভাইসা উঠতেছে। যেমনি আগে সিনেমায় দেখতাম, চিঠির পাতায় চিঠি প্রেরকের মুখ, অমনি। দেখতে খুব ভালো। না, মেলা ফর্সা, মানে আমার গায়ের রঙের সাথে মিলবে না। হিংসা হচ্ছে আমার। আমার সাথে দাঁড়ালে আমার কালো লাগবো দেখতে। কালা জামার ভেতর দিয়া হাঁটা সেই ফর্সা দেখা যাইতেছিল। জয়ের আর সব ফিউজ হয়ে গিয়েও সে জীবনে নিজের ভাব নষ্ট করে কারোর তারিফ করে না। জীবনে একটা প্রেম করেনি। গার্লফ্রেন্ডে নাকি কথা মানতে হয়, তারিফ করতে হয়, রাগ মানাতে হয়। জয় নিজেও কপালে হাত রেখে চোখ বুজে হেসে ফেল। ধপ করে চেয়ারে বসে হাসি মুখেই ঘাড়ে হাত ঘষে আকাশের দিকে চোখ বুজে মুখ তুলে আড়মোড়া ভাঙল। হঠাৎই বলে উঠল, আরমিনকে লাগবে আমার। লাগবে? গ্রোসারি শপের পণ্য নাকি? ভাই, জ্বালানোর জন্য হইলেও লাগবে। আমার তো এইটুকুও সহ্য হইতেছে না। আমি ছাড়া কেউ ওরে দেখবো? আজ নাকি কোনো শালার ছেলে দেখতে আসছিল ওরে। ওই শালারে পন্দাইতে মন চাইতেছে। এই শালা কবিরার লিমনও দেখছে। এই শালা, তোরা তাকাইছিস কে? চোখ সংযত রাখতে পারো না শালা? পুরুষের মূল গুণ হইল চোখের পর্দা করা। কিলবিল করে না? ভাই, আপনি কি মাইয়ারে প্রেমে পড়েছেন? অত্যাধিক মাত্রার প্রেম। এই প্রেমের খাতিরে ওই চেংড়িরে কোরবান করতেও রাজি আছি রে কইব্রা। সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, ওইসব আমার সিলেবাসে নাই রে। প্রেম হচ্ছে একটা কমিটমেন্ট, মানে আটকে থাকা। জয় আমির কোথাও কখনো কমিটেড হতে পারে না। ওসব ভুদাইদের কাজ কাম। মেয়েবাজি আলাদা বিষয়, কিন্তু ওসব কাব্যিক প্রেম প্রীতি আমার সিস্টেমে নাই। ছোট লোকই কারবার। নেমে গেল গিটারটা কাঁধে করে খোলা ছাদ থেকে। হামজা নেমে এলো জয়ের পিছু পিছু। বেশ ঠান্ডা পড়েছে। একটা স্লিপলেস শার্ট গায়ে জয়ের। কালো জ্যাকেটটা ঝুলছে কাঁধের উপর। বেশ কিছুক্ষণ একটানা র্যাকেট পিটালো। গা ঘেমে প্যাকপ্যাকে হয়ে উঠল। চিৎকার করলো মিউজিক বক্সের পাশে বসা থাকা ছেলের উপর, গানের সাউন্ড বাড়া। ভাত খাও নাই শালা দুপুরে? এনার্জি ড্রিঙ্ক কিনে এনে দেই একখান। ধুমধারাক্কা গান বাজছে। জয় একাধারে র্যাকেট পিটিয়ে গেল। শাটল কক সামনে আসছে তো গায়ের সমস্ত জোর দিয়ে পিটিয়ে যাচ্ছে। একবারও মাটিতে পড়ার সুযোগ দিল না। এমনভাবে দাঁত খিচে খিচে পিঠে আঘাত করছে যেন কোনো চাপাক্ষোভ ছাড়ছে ওই পেটানোতে। ক্লান্ত হয়ে এসে ভেজা ঘাসের উপর শুয়ে পড়ল। তার পরেরটুকু আর গাইল না। আবার নতুন সুর তুলল গিটারে।
এবারে বাজলো, সুর উঠছে। ছেলেটা বিমোহিতের মতো ঢুলছে তালে তালে। জয়ের প্রাণাচ্ছল চঞ্চলতা ক্লাবের ছেলেদের প্রাণশক্তি যোগায়। ওরা নেশাক্ত এক একটা জয়ের ওপর। জয়ের গানের গলা অদ্ভুত সুন্দর, কেমন এক গা ছমছমে, মাথা কেঁপে ওঠে গলাটা যখন সে গলা ছেড়ে ব্যান্ড পার্টির মতো মাথা নাড়িয়ে পাগলের মতো গান গায়। জয় আবার গাইল, তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। সকলে বিমোহিতর মতো চেয়ে রইল জয়ের বোঝা চোখ দুটোর পানে। গলা ছেড়ে মনের গভীর থেকে গান গাইছে। একমাত্র বোধহয় গান গাওয়ার সময় জয় মনের গভীরে ডুব দেয়, অন্যথায় তাকে কখনো সিরিয়াস বা ইমোশনাল হতে দেখা যায় না। অথচ এই গিটার তার বহিঃপ্রকাশ, অল্প একটু সত্যতা আর পরম স্নেহের ধন। আবারও অন্য সুর তুলে গলা বাজিয়ে চেঁচিয়ে গাইল। রান্নার কাজে এসব দেখাশোনাই খুব পটু। নিজের একার তদারকিতেই ক্লাবের শত শত ছেলেকে পালছে, যারা ওর পাপ দেখে না। হাতটা হাতে নিয়ে মাংসে নাড়া দিতে গলা ছাড়ল। হামজা ফোনে কথা বলছিল দেখে মনে হয় সহ্য হলো না, দৌড়ে গিয়ে হামজার কাঁধে ওঠার চেষ্টা করলো। হামজার তাল হারিয়ে পড়ে যেতে নিয়ে আবার ফোন টোন রেখে মাঠের উপরেই তেড়ে গেল জয়ের দিকে। জয় ছুটছে অন্ধকারের দিকে, পেছনে তেড়ে দৌড়াচ্ছে হামজা। এখন বেশ কিছুক্ষণ দুজন অন্ধকারে কাটাবে। মাঠের আলোর উপর বসে কিসের গল্প জমাবে। হামজার কাঁধে মাথা রাখবে জয়, এরপর রাত ফুরিয়ে যাবে। দুজন দৌড়ে আবার ঘুরে এলো। হামজা হাঁপিয়ে গিয়ে বসলো শিশির ভেজা ঘাসের উপর। খানিক বাদে কোত্থেকে দৌড়ে এসে হামজার কোলে মাথা রেখে ঠান্ডা ঘাসের উপর টান টান হয়ে শুয়ে পড়ল জয়। জয়ের সামনে হামজার নেতৃত্ব ও গাম্ভীর্য কোনোদিন টেকে না, যত সিরিয়াস মুহূর্তেই হোক। ওই জয়ের সাধ্যি আছে হামজাকে জ্বালিয়ে এক মুহূর্তে সব পণ্ড করা। ভোটের হিড়িক বেঁধেছে চারিদিকে, শোরগোল লেগেছে এলাকা জুড়ে। পোস্টার লাগানোর ব্যস্ততা চলছে চারিদিকে। পিবিআই কার্যালয়ে নতুন ব্যস্ততা। আখির মর্গ টেস্টের রিপোর্ট এসেছে। মুস্তাকিনের পূর্বধারণা কাটাই কাটাই মিলেছে। তার সন্দেহ মাফিক কারোর বিরুদ্ধে কোনো প্রমাণ আসেনি রিপোর্টে। মুস্তাকিনের এখন ইচ্ছে করলো রিপোর্ট তৈরি করা ডাক্তারের মুখের ভেতরে পিস্তলের নল ঢুকিয়ে দিয়ে জিজ্ঞেস করতে যে কারা আঙ্গুল ঘুরিয়েছে রিপোর্ট অবাস্তব এবং স্ক্রিপ্ট তৈরিতে। বেশ কিছুক্ষণ রিপোর্ট দেখে সেটা ছুঁড়ে ফেলার মতো টেবিলে ছুঁড়ে ফেলো। এমন কিছুই রিপোর্টে নেই যা দ্বারা অপরাধী শনাক্ত করা যায় বা কোনো ক্লু পাওয়া যায়। পুরো নিরপেক্ষ একটা রিপোর্ট, যেখানে শুধু প্রকাশ পেয়েছে আখিকে মারা হয়েছে কিভাবে, তার দেহে কি কি ক্ষতি সাধিত হয়েছে। লাশ আখির বাড়িতে পাঠানো হয়েছে। এখন আর ওদের বাড়িতে গিয়ে বিশদ জিজ্ঞাসাবাদ ছাড়া এই কেস টানার এনাদার কোনো ওয়ে রইল না। মুস্তাকিন বেরিয়ে এলো নিজের কেবিন থেকে। বাইরে কিছু কাজবাজ রয়েছে। বোরকায় আবৃত একটা মেয়ে এগিয়ে আসছে কার্যালয়ের ভেতর। দাঁড়ালো মুস্তাকিন, ভুরু কুচকিয়ে চেয়ে রইল। মেয়েটাকে চোখে পরিচিত লাগছে। ভার্সিটির চত্বরে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, ধাক্কাও খেয়েছিল তার সঙ্গে এই মেয়েটাই। দুপুর 2টোর মতো বাজে, শীতের রোদ বাইরে। মেয়েটা এসে দাঁড়ালো মুস্তাকিনের সামনে। তার চোখে কোনো ইতস্তত ভাব নেই, দৃঢ় চোখের চাহনি, আত্মবিশ্বাস ভরপুর তাতে। মাহমুদ এগিয়ে এসে জিজ্ঞেস করলো, ম্যাডাম কোনো প্রয়োজনে এসেছেন, কিছু বলতে চান? মেয়েটা মাথা নাড়ল। মাহমুদ বলল, জি, কার সঙ্গে কথা বলতে চান? মেয়েটা মুস্তাকিনের দিকে তাকিয়ে বলল, আপনি কিছুটা সময় দিতে পারবেন? মুস্তাকিন ভুরু জড়িয়ে মেয়েটাকে দেখে হাত ঘড়িতে সময় দেখল। তারা বসলো বাইরের একটি ডেস্কে। চেয়ারে বসে টেবিলের উপর হাত রেখে দু হাত একত্র করে কয়েক সেকেন্ড দেখলো মেয়েটাকে মুস্তাকিন। এরপর বলল, জি বলুন, কি বলতে চান? আমি মেহজাবিন আরমিন অন্তু, দানেশ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। জি, চিনতে পেরেছি, কিন্তু আপনাকে কোন নামে সম্বোধন করা যায়? লোকে আরমিন অথবা অন্তু ডাকে। আমি কোন নামটা বেছে নিব? আপনার ইচ্ছে মতো। তো মিস অর মিসেস অন্তু, কি বলতে চান? মিস, আপনাদের টিম রিসেন্ট যে কেসে কাজ করছে সে ব্যাপারে কথা বলার ছিল। আপনি কিছু জানেন? কি বলতে চান এই ব্যাপারে? আপনারা কতদূর পৌঁছেছেন? দুঃখিত, আমজনতাকে আমাদের তদন্তের ব্যাপারে এভাবে তথ্য দিতে পারি না। তা দিতে পারেন না,
তবে তা না জানলে আমি গতিবিধি বুঝবো কি করে? আপনি কিসের গতিবিধির কথা বলছেন? কি জানেন? খোলাসা করুন প্লিজ। আমি বুঝতে পারছি না। লাশ আসার পর আখিদের বাড়িতে গিয়েছিলেন? না, যাইনি। আমি ওখান থেকে আসছি। আবারও নতুন করে ঘা জেগে উঠেছে বাড়ির। আপনারা কাউকে সন্দেহ করছেন না? রিপোর্ট কি বলছে? সরাসরি এভাবে একটা মেয়েকে এত দ্বিধাহীন এসব কথা বলতে শুনে একটু অপ্রস্তুত বোধ করলো মুস্তাকিন। কথাগুলো খুব পেশাগতভাবে বলছে অন্তু। মুস্তাকিন চোখ নামিয়ে ভাবুক হয়ে রইল কিছুক্ষণ, এরপর বলল, আপনি ঠিক কি বোঝাতে বা বলতে চাচ্ছেন অন্তু? রিপোর্ট দিয়ে নিশ্চয়ই তেমন কিছু বের হয়নি, তাই না অফিসার? আমার প্রথমে জয় এবং হামজার ওপর সন্দেহ হয়েছিল। আর এখন? এখন হচ্ছে না? হলে কেন হয়েছিল, আর না হলে কেন হচ্ছে না? ব্যাপারটা অতটাও সরল সহজ নয়, তা আপনিও জানেন অফিসার। এভাবে ধারণার উপর ভিত্তি করে কেস মিলে যাবার মতো কেস নয় এটা। আপনি কি এটা জানেন কিছুদিন আগে আখির মেজো ভাই সোহান মারা গিয়েছে? মুস্তাকিন জবাব না দিয়ে তাকিয়ে রয় অন্তুর দিকে। অন্তু বলল, এই ব্যাপারটা নিয়ে ঘাপলা কাজ করছিল আমার ভেতরে। আজ তো কিছু জিজ্ঞাসাবাদ করার মতো অবস্থায় নেই ও বাড়ির লোক। তবে আমার মনে হয় সোহানের মৃত্যুটা স্বাভাবিক ছিল না, এখানেও কোনো ব্যাপার আছে। মুস্তাকিন হাত দুটো একত্র করে গুটিয়ে থুতনির কাছে নিয়ে এলো। শার্টের উপর দিয়ে তার বাহুর পেশি ফুলে উঠেছে, কবজিতে ঘড়ি, গলার কাছে শার্টের বোতাম খোলা, হাতা গোটানো কুনি অবধি, নিব্যস্ত পোশাক ও চেহারা। সন্ধ্যান কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি এসবে এত ইন্টারেস্ট নিচ্ছেন কেন? আজ আমি চুপ থাকবো, তামাশা দেখব। আখির পরের শিকারটা আমি হব না এমন গ্যারান্টি কার্ড তো পাইনি। আর তাছাড়াও আখির পরিবার ভয়ে বারবার বলছে বিচার চাই না। ধরুন ওদের হয়ে সেই সকল জানোয়ারদের বিচার আমি চাই। তো আপনি কি চাইছেন? আমাদেরকে সাহায্য করতে চান এই কেসে? সাধারণ মেয়ে আমি, এতখানি ক্ষমতা নেই এরকম একটা ভয়ানক কেসে মাথা ঢুকিয়ে অ্যাক্টিভিটির সাথে আপনাদের সহায়তা করব। তবে এটুকু দাবি জানাতে এসেছি, যে কোনো মূল্যে এই কেসের শেষ দেখবেন আপনারা। আখির মৃত্যুর জন্য না হোক, মেনে নিলাম কোনো না কোনো একদিন মানুষের হায়াত ফুরোয়, সকলের কপালে স্বাভাবিক মৃত্যু লেখা থাকে না, কিন্তু ওর সম্মানহানি এবং ওর সাথে হওয়া অত্যাচার যেন চাপা না পড়ে যায় আপনাদের গাফিলতির নিচে, এই অনুরোধটুকু করতে এসেছিলাম। মুস্তাকিন সঙ্গে সঙ্গে জবাব দিল না, কিছুক্ষণ চুপ রইল। পিবিআইয়ের কার্যালয়ে এসে পিবিআই অফিসারের কার্য গতিবিধিতে আঙ্গুল তোলার সাথে সাথে বিচার দাবি করছে। ইন্টারেস্টিং লাগলো মুস্তাকিনের কাছে ব্যাপারটা। তবে প্রমাণ এবং ক্লুর খুব অভাব কেসটাতে। এমন কোনো সূত্র এখন অবধি আমাদের টিম পায়নি যা দ্বারা এই কেসটা এগোতে পারে। এখন এরকম আর কিছুদিন না পেলে কেসটা এমনিতেই চাপা পড়ে যাবে। তবে আমাদের চেষ্টা জারি আছে। অন্তু বেরিয়ে এলো। কিছুক্ষণ চেয়ে দেখলো মুস্তাকিন অদ্ভুত মেয়েটিকে। অন্তু রাস্তা পার হওয়ার উদ্দেশ্যে রাস্তার পাশে এসে দাঁড়ালো। তখনই সামনে দিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে গেল হামজার গাড়িটা। অন্তু টের পেল না। যতক্ষণ দেখা যাচ্ছিল জয় খ্যাপা চোখে দেখলো অন্তুকে, ঘাড় ফিরিয়ে হামজাকে বলল, অন্তু পিবিআই ডিপার্টমেন্টের সামনে? কাহিনী বুঝতে পারতেছি না শালির। গরম রক্ত, প্রতিবাদ দিয়ে ভরা। হয়তো ওই মেয়েটার বিচারের জন্য লড়তে যাচ্ছে। তুই নজরদারি করছিস না কেন ওর উপরে? তোমার সৎ নেতাগিরি আর নীতি পেছনের পকেটে রাখো। ওর সন্দেহ আমার আর তোমার উপর। এবারেও কি তোমার নীতি কথা শোনাবে নেতাজি? হামজার হাতের পিঠে গাঢ় জখম। জয় যত দ্রুত সম্ভব গাড়ি চালাচ্ছে। চেপে রাখা টিস্যু রক্তে ভরে উঠেছে, অথচ হামজা নির্বিকার ভঙ্গিতে ভুরু কুচকে তাকালো। আমার তোর উপর কেন? আমি তুই ওর কি করেছি রে? চলো জিজ্ঞেস করে আসি। গাড়ি এসে থামলো এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। ভেতরে ভর্তিও রয়েছে দলের কয়েকটা ছেলে। গতকাল মারামারি হয়েছে ভার্সিটির মোড়ে জন্টুর সাহেবের ছেলের মাজাহারের লোকেদের সাথে। অবশেষে জয় যখন গিয়েছিল শেষ পর্যায়ে তার হাত কেটেছে, কপাল ফেটেছে, কিন্তু পিঠে আস্ত একটা লাঠি ভেঙেছে। জয়ের টুকটাক ব্যান্ডেজ লাগলো। মাজাহারের ছেলেদের অবস্থা খারাপ, কিন্তু সবচেয়ে বড় আঘাত পেয়েছে হামজার সেক্রেটারি লতিফ। দলের লোকেদের হামজা সর্বদা কেবিনে অ্যাডমিট করায়। জনতার ভিড়ে রিস্ক থাকবে এসব মামলায়।
দুজন গিয়ে বেডের পাশে দাঁড়াতে লতিফের বউ কাঁদতে কাঁদতে উঠে এলো। এখনও বেহুশ লতিফ। লতিফের কোমরের উপর প্যান্টের বাঁ পাশে ছুরিঘাত করা হয়েছে মারামারি কোনো এক সময়ে। রাস্তায় পাড়ে পড়েছিল সে। হামজা অবশ্য নির্বাচনের আগে প্রস্তুত ছিল এসবের জন্য একবার। মারামারির সূত্রপাত ঘটেছে সকালের দিকে। মাঝারের ছেলেরা ক্লাব ঘরে ইট পাটকেল চোরাচুরির মাধ্যমে ঘটনা শুরু। জয়ের মাস্টার্স ফাইনাল পরীক্ষা কদিন বাদে, সপ্তাহখানেকের মধ্যে 2 দিনের জন্য ঢাকা যাবে সে। ক্লাবে সে ছিল না তখন। হামজা পড়তে বাসার জন্য চাপে রেখেছে। কিছুদিন কারবার থেকে দূরে থাকতে বলেছিল, কিন্তু ইট পাটকেল ছুঁড়ে মাঝারের ছেলেরা থামেনি। নোংরা ভাষায় হামজাকে গালি দিয়েছে। তখন হামজার ছেলেরা বেরিয়েছিল। দুপুরবেলা লতিফের সাথে এই অঘটন ঘটে যাবার পর জয় বিকেলে লেখাপড়া ছেড়ে বেরিয়ে গিয়েছিল। সন্ধ্যার পর ভার্সিটির মোড়ে তুমুল মারামারি শুরু হলো দুদলের। লাঠিসোঁটা কটকেলের সাথে ছুরি ছিল ছেলেদের হাতে। জয় দুটো ছেলেকে বেদম পিটিয়েছে। সে সময় প্রতিরোধ করে জ্ঞান থাকে না জয়ের। এটা তার অপারগতা। যখন কাউকে মারতে শুরু করে তাকে বৃষ্টির মতো মারা যায়। সে একনিষ্ঠ চিত্তে শুধু ছেলে দুটোকেই মেরেছে। তার মাঝে নিজে জখম হয়েছে বেশ ভালো মতোই। মাজাহার নিজে উপস্থিত ছিল না। সকালে জয়কে না ডেকে হামজা পৌঁছে গেছিল পলাশের ডেরায়। দিনাজপুরের নামকরা সন্ত্রাস পলাশ, আকবর আর রাজন, দুজনের সাথে ভালো মিল মাজাহারের। সাথে দুটোকে মাজাহারও বলা চলে। কড়া সুদে টাকা ধার দেয় মানুষকে, পরে তার বদলে জমি, ঘরের জিনিস অথবা ব্যবসা কেড়ে নেওয়ায় বহু নজির আছে। সেখানে গিয়ে মেরে এসেছে হামজা মাজাহারকে। জয় সেখান থেকে নিয়ে আসছে হামজাকে। এখন অবধি জিজ্ঞেস করেনি মাজাহারের কী অবস্থা, কিভাবে মেরেছে, কি হাল করেছে। হামজা খুব শান্ত শীতল মেজাজের পুরুষ। যতক্ষণ না জয়কে আঘাত করা হয় তাকে খেপতে দেখেনি ছেলেরা। কিন্তু লতিফের স্ত্রীর কান্নাকাটি দেখেছে সে রাতে। লতিফের বাচ্চা দুটোর শুকনো মুখ দেখেছে। লতিফের রক্তাক্ত শার্টখানা দেখেছে। হামজাকে চেয়ারে বসিয়ে রেখে জয় দ্রুত গেল নার্সকে ডাকতে। এই অসময়ে হাসপাতালে নার্সের সংখ্যা কম চারিদিকে। ব্যস্ত নার্স দাঁড়াতে বলল জয়কে। হুট করে জয়ের মেজাজ চটল। অমানুষের মতো হয়ে উঠল মুহূর্তেই। দাঁত খিচে বলল, ওঠ, তাড়াতাড়ি ওঠ। তোর পাশে যে মগা দাঁড়ায় আছে ওরে বল ক্যানোলা ঢুকাই দেখ এই লোকের। তুই আমার সাথে চল, ভাইয়ের হাতে রক্ত পড়তেছে। শুনতেছিস না কথা? চেঁচিয়ে উঠল শেষের দিকে। নার্স কেঁপে উঠল, দ্রুত উঠে দাঁড়ালো। রাগে শরীর কাঁপছে জয়ের। এখানে হামজা থাকলে নির্ঘাত একটা থাপ্পড় মারত কোনো মেয়ের সাথে এমন দুর্ব্যবহারের ফলে। নার্সকে নিয়ে এসে দাঁড় করলো হামজার পাশে। আসলে অনেকটা রক্ত বেরিয়ে সাদা পাঞ্জাবি রঙিন হয়ে উঠেছে হামজার। গালের পাশে কালশিটে দাগ দেখা যাচ্ছে। এটা অস্বাভাবিক নয়। নির্বাচনের আগে এমন অঘটন ঘটাই ছিল। ঝন্টু সাহেব তার ছেলে যে চুপচাপ বসবে না এটা জানার কথা। নার্স ভয়ত গলায় বলল, ওষুধ আনতে হবে। জয় তাড়া দিল, হ্যাঁ বলেন সিস্টার, কি কি ওষুধ লাগবে? আমি এনে দিচ্ছি, দ্রুত বলেন। নার্স অপ্রস্তুত হলো। কিছুক্ষণ আগে কি ব্যবহার ছিল, এখনই আবার সিস্টার বলছে। একটা কাগজে নাম লিখে দিল। জয় কারোর হাতে দিল না কাগজখানা। নিজে দৌড়ে বেরিয়ে গেল ওষুধ আনতে। হামজা চেয়ে রইল জয়ের যাবার পথে। নিজের হাতের তালুতে ব্যান্ডেজ জড়ানো, কপালে ব্যান্ডেজ, কোমরে ঘা। সে ছুটছে ভাইয়ের ওষুধ আনতে। হামজা এটাই সবাইকে বোঝাতে পারে না। পুরো পৃথিবীর জন্য জয় আমির জঘন্য এক নাম, সেও মানে। কিন্তু বিশেষভাবে তার জন্য ওই ছেলেটা বিশেষ। লতিফের চিৎকার সমস্ত খরচ হামজা বহন করলো। কেবিনের বাইরে দাঁড়িয়ে রইল সকলে। শেষ রাতের দিকে সার্জারি করা হয়েছে লতিফের। এখনও সেন্স ফেরেনি। চিন্তিত মুখে নিজের ব্যথা ফুলে উদ্বিগ্ন ভঙ্গিতে পায়চারি করে চলল হামজা। সে কোনো সময় চায় না তার জন্য দলের ছেলেরা মূল্য দিক। সেদিন নিষেধ করে আসার পর হামজা নির্বাচন অফিসে গিয়ে ঝন্টু সাহেবের আপিল বাতিল করে এসেছে। তাতে যে ঝন্টু সাহেব খেপবেন তা জানা কথা। তবে আঘাতটা লতিফকে করে ওর পরিবারকে বিধ্বস্ত করে তোলাটা ঠিক হয়নি ঝন্টু সাহেবের। মাজার ভালো ঘা খেয়েছে। যতদিন নির্বাচন শেষ না হচ্ছে ঝামেলা যা টুকটাক লেগেই থাকবে, এও জানা কথা। নির্বাচনের পরও কোনো বিশেষ ঝামেলা হওয়ার চান্স রয়েছে। রাত করে বাড়ি ফিরল হামজা। জয় ঢুকে পড়ল নিজের ঘরে। তার লেখাপড়ায় গাফলতি চলবে না এখন। ঘরে ঢুকে চেঁচিয়ে ডাকলো মামিকে। দ্রুত পায়ে তরু এগিয়ে গেল। কি হয়েছে জয় ভাইয়া?
খালামণি অসুস্থ, ব্যথা বেড়েছে, কিছু দরকার? জয় জ্যাকেটে চেন খুলে ইশারা করলো জ্যাকেটটা খুলে নিতে। তরু জ্যাকেটটা খুলে নিতে সেটা হ্যাঙ্কারে বাঁধিয়ে রাখলো। জয় বাথরুমে ঢুকতে ঢুকতে বলল, 1 কাপ গরম কফি বানিয়ে দে তো, তোর মামির কাছ থেকে ঘুরে এসে খাবো। আর ঘরটা ঝাড়ু দে, পায়ে নোংরা বাজছে। তরু ঝাড়ু দিতে দিতে দেওয়ালের দিকে তাকায়। চারিদিকে বড় ছোট ফ্রেমে বাঁধানো জয়ের ছবি, অলমেটে ভর্তি ঘরের দেওয়াল। জয় যখন মামির রুমে এলো, দেখলো হামজা মায়ের মাথায় কাছে বসে আছে, মামা বারান্দার পাশে চেয়ারে বসা। মুখ বাঁকালো জয়। ওখানে বসে কি নিজেরে বীরপুরুষ প্রমাণ করতে চাইতেছো? বারান্দা দিয়ে ঠান্ডা আসছে না, পরে তো খ্যাক খ্যাক করে কাশবে। তোমার কাশির আওয়াজ শুনতে একটুও ভাল লাগে না মামা, দরজা আটকে বসো। শাহানা ব্যথায় কুকড়ে গেছেন। হামজা মাথা নিচু করে বসে আছে মায়ের শিওরে। জয় বকে উঠল, শালার ডাক্তাররা যদি কষ্টের সময় চিকিৎসা না করতে পারবে, তাহলে ডাক্তার ট্যাগ লাগানোর মানে কি? ব্যথা এখন, সার্জারি করবে মাস কয়েক পরে, এটা কোনো চিকিৎসার মধ্যে পড়ে? তুই চুপ থাক, না বুঝে চেঁচাবি না। সবকিছুই তো আর তোর মুখের বকার মতো সহজ না। আগে ওষুধ খেয়ে ভেতরে একটা সার্জারির মতো পরিবেশ তৈরি করে তারপর সঠিক সময়ে সার্জারি করবেন ডাক্তাররা। তোর মতো পদার্থ বিজ্ঞান পড়ে অপদার্থ হয়নি তারা, ডাক্তার ওরা ভালো বোঝে। জয় দাঁত খিচিয়ে বকতে গিয়ে আবার চুপ রইল। এখানে সবার মন খারাপ, এখন চুপ থাকা ভালো মানুষের কাজ। জয়ের ধারণা সে খারাপ হলেও মাঝে মধ্যে একটু ভালো মানুষের মতো আচরণ দেখে লোকে চমকে দাও ভালো। বাইরে বেরিয়ে এলো, বাড়িটা খুব বিষণ্ণ লাগছে। জয়ের ভালো লাগছে না বিষয়টা। কালীকে কোয়েলকে আনতে হবে, ও থাকলে এখন দৌড়ে সে কোলে উঠে আবদার করতো, মামা আমিও ব্যান্ডেজ লাগাবো, এরপর দুজন চকলেট কিনতে যাব, ম্যাচিং ম্যাচিং হবে তোমার আমার ব্যান্ডেজ। শরীরে ব্যথা রাত বাড়ার সাথে সাথে প্রকট হচ্ছে। বারান্দায় গিয়ে দাঁড়িয়ে সিগারেট ধরালো, কোমরের ক্ষততে টান ধরেছে, পুরো গা হাত পা বিষ ব্যথা হয়েছে। এখন বোঝা যাচ্ছে জয় রুমটা বাড়ির পেছনের দিকে। এখান থেকে বাড়ির পেছনের জঙ্গল চলে গেছে, বিশাল ফাঁকা পতিত জমি পড়ে আছে, সেখানে জঙ্গলি গাছপালা জন্মেছে। তরু কফি রেখে চলে যাবার সময় জয় ডাকলো, খাবারটা রুমে দিয়ে যা তো। জয় জানে ও না বললেও মেয়েটা ঠিক নিয়ে আসতো। কেন যে এত যত্ন করে জানার বা বোঝার চেষ্টা করেনি কখনো জয়। তবে এই নিঃসঙ্গ পাপে ভরা জীবনে এই মেয়েটা বেশ মনোযোগ পায় সে। তরু খাবার আনলো, জয় তখন বিছানায় বসা। তরু খাবার রেখে চলে গেল না, দাঁড়িয়ে রইল। জয় জিজ্ঞেস করলো, দাঁড়িয়ে আছিস কেন? আপনি নিজে খেতে পারবেন, আমি খাইয়ে দেব? অবাক হলো না জয়, সে জানতো এমন কিছুই বলবে তরু। চেয়ে রইল তরুর মুখের দিকে কয়েক সেকেন্ড, এরপর মাথা নিয়ে সম্মতি জানালো। যত্ন করে খাওয়াতে বসলো তরু। খাবার চিবোতে চিবোতে একবার তরুকে দেখে নিয়ে নিঃশব্দে হাসলো জয়। আমি খারাপ, লোকে নাম শুনলেই নাক ছিটকায়, তুই বিশেষ এই যত্ন কেন করিস? তরুর চোখে ঘন পাপড়ি নড়ে উঠল, একবার তাকে চোখ নামিয়ে নিল, আস্তে করে বলল, হ্যাঁ করুন। জয় লোকমাটা গালে না নিয়ে আবার হাসলো। ভালোবাসিস আমায়? হাত থেমে গেল তরুর, চোখের কোণে জলের ছিটা জমেছে। জয় হালকা ব্যস্ত হলো। এই পাগলি, এই কাঁদছিস কেন? আমি স্বয়ং পাপ, আমাকে ভালোবাসতে নেই, এজন্য আমিও পাপকেই ভালোবাসি। অবশেষে জীবনে এমন সব নিকৃষ্ট পাপ করে রেখেছি, কেউ যদি তার শাস্তি কোনোদিনও দেয় আমায়, তাহলে তা হবে আমার জঘন্য মৃত্যু। আবার আমার পাপের পেছনে এমন কোনো ব্যাকগ্রাউন্ড নেই যা শোনার পর মানুষ ইমোশনাল হবে বা বলবে এই জন্য আমি বাধ্য হয়েছি বা এমন হয়েছি। সবই করেছি ক্ষমতার জোরে। তুই যে আমায় ভালোবাসিস, তুইও সমান পাপী, কারণ আমার মতো পাপিষ্ঠকে কোনো সুন্দর মনের মানুষ ভালোবাসতে পারে না। তা জানি আমি। যে কোনো দিন আমায় ভালোবাসবে বা বেসেছে, আমি জেনে নিই তার ভেতরেও আমার মতোই পাপ আছে, নয়তো কেউ আমার পক্ষপাতিত্ব করতে পারে না। তোর চুপচাপ খাবার খাওয়াই জয়কে। সযত্নে মলম লাগিয়ে দিল পিঠের ক্ষততে। ওষুধগুলো খাইয়ে দিয়ে জয়ের হাতের ঘড়ি শার্টটা খুলে দিল, শুয়ে দিল, কম্বলটা গলা অবধি তুলে দিয়ে মাথার কাছে বসলো। গভীর মনোযোগের সাথে জয়ের মাথায় হাত বুলিয়ে দিল, চুল টেনে দিল, কপাল টিপে দিল। জয় চোখ বুজে চুপচাপ নেয় সেই সেবাগুলো। এক দৃষ্টে চেয়ে রয় তরু জয়ের মুখের দিকে। খোঁচা দাড়ির গালটা হাত দিয়ে আদর করতে ইচ্ছে করছে। জয়ের নিঃশ্বাস ভারী ভারী পড়তে শুরু করে। বহুদিন এভাবে পাশে শুয়ে পড়েছে সে জয়ের,
অথচ সকালে উঠে নিজেকে অক্ষত অবস্থায় দেখে জয়ের প্রতি ভালোবাসা বেড়েছে। একটা তাগড়া পুরুষের পাশে রাত কাটিয়ে যখন বোঝা যায় পুরুষটি হাতও লাগেনি নারীর শরীরে, সেখানে প্রেম জাগান নয়। তরু মানে জয় খারাপ, কিন্তু তার আপেক্ষিকতায় জয়ের খারাপের শিকার হয়নি সে, সুতরাং তার ভালোবাসা জায়েজ। হঠাৎই তরু একটা অবাক করে বসলো, গাঢ় একটা চুমু খেলো জয়ের কপালে, ফিসফিস করে বলল, আপনি কি ভালোবাসা যদি পাপ হয়, আপনি কি ভালোবেসে আমার যদি পাপই হতে হয়, তো পাপই ঠিক। আমি সেই পাপই করেছি। প্রেমিকা না হই বরং আপনার পাপিষ্টের নারীই হয়েছি। তবু আমি আপনাকে ভালোবেসেছি জয় আমির। এই কথা অনিষ্কার্য, এই কথা চিরধার্য। জয়ের ঠোঁটে এক্ষণ প্রসারিত হয়ে উঠল। অবচেতন কানেই কথাগুলো শুনে ফেল জয়। তুরো আর বসল না, দৌড়ে বেরিয়ে গেল জয়ের রুম থেকে। সকাল 9টায় হামজার ঘুম ভাঙল জয়ের গলা ভাঙা গানে। হিড়িক বেঁধে গেছে যেন গানের। সে কোনো সময় বিষণ্ণ থাকে না, সিচুয়েশন যেমনই হোক অল টাইম চিল, এটা তার স্লোগান। ভেসে আসছে টুংটাং গিটারের সুর আর আদা ভাঙা গলায় তোলা সুর। হাতের ব্যান্ডেজ নিয়ে শুরু করে দিয়েছে টুংটাং গিটার বাজানো। নড়তে চড়তেই হামজার মুখজোড়া কুঁচকে উঠল গায়ের ব্যথায়। রিমি নেই, রাত থেকে মেয়েটা কথা বলছে না। গলা বাড়িয়ে ডাকলো, জয় জয় এদিকে আয় জয়। জি সাহেব। রুমে ঢুকে বলল, চালু হয়ে গেছে তোমার ভাঙা রেডিও, ওটা থামাও তো, ঘ্যার ঘ্যার করছে। ধপ করে শুয়ে পড়ল বিছানার উপর হামজার পাশে। হামজা জিজ্ঞেস করলো, আমার ডাক শুনতে ভাঙা রেডিওর মতো ঘ্যার ঘ্যারে লাগছে? এত ভালোও লাগে না শুনতে। ওই ধরো। কিসের মতো লাগে তাহলে? বললে চাকরি থাকবে না। চাকরি তোর এমনিতেও থাকবে না। আমি যদি তোর গানের গুণগান করি, তুই তো ওই মেয়ে লোকের মতো হাত পা আশ্রে কেঁদে যাবি। সেই হিসেবে আর হারুন ফাটা মার্কা গলায় গান গাইবি না। বাড়ি থেকে পাছায় লাত্তি মেরে বের করবো তোকে। জয় ভাব নিয়ে 3/4 প্যান্টের পকেটে হাত রেখে দাঁড়ালো। তোমার বাপের এই ঘুনোপোকা ধরা ভেঙ্গরি বাড়িতে আমি আছি, শুকরিয়া আদায় করো। বিশাল কামাই করেছিস থেকে, যা ভাগ এখান থেকে। ও তুমি বুঝবে না ব্রো, মামির কাছে জিজ্ঞেস করো, সে বুঝিয়ে দেবে। আমি হলাম সোনার ডিম দেয়া রাজহাঁস। যা গিয়ে পড়তে বস, তার আগে ওখান থেকে আমার তোয়ালেটা দে। কেন তুমি উঠতে পারতেছো না? পরনে কোনো জাঙ্গিয়া টাঙ্গিয়াও নাই নাকি? এদিকে আয় শুয়োর, তোর জাঙ্গিয়া খুলে তোকে শহর ঘুরিয়ে আনবো আজ আমি। সি ভাই, ছোট ভাইয়ের ইজ্জত মানে জাঙ্গিয়া নিয়ে টান পাড়াপাড়ি করতে বাঁধলো না তোমার? আমি ভার্জিন একটা সহজ সরল নিরীহ ছেলে ভাই, সব রেখে সোজা জাঙ্গিয়াতে হামলা? নাউজুবিল্লাহ, এই মুখ আর সমাজে দেখানো যোগ্য রাখলে না আমার। হেসে ফেলল হামজা, হাতের কুশনটা সজোরে ছুঁড়ে মারল। গোসলে যাওয়ার জন্য তোয়ালে ঘাড়ে করে রিমিকে ডাকলো কয়েকবার, জবাব এলো না। খানিক বাদে তরু এলো। কি হয়েছে বড় ভাইয়া, কিছু দরকার? তোর কি ভাবির দরকার? মুখ লুকিয়ে ফিক করে ঠোঁট চেপে হেসে ফেলল তরু। রিমি এলো, মুখ ভার। এসে বিছানা গোটাতে শুরু করলো রিমি। হামজা এগিয়ে গিয়ে পেছন থেকে চাপটে ধরল রিমিকে, কাঁধের উপর থুতনি ঘেঁষে বলল, কি হয়েছে ম্যাডামের? কথা না বলার মতো কি ব্রত রেখেছেন নাকি? রিমি চানোর চেষ্টা করলো হামজাকে। হামজা আরও শক্ত করে পেট চেপে ধরল। তার লোমশ বুকটা ঠেকলো রিমির পিঠে। দমলো না রিমি, মুচড়ামুচি করছে খুব। হামজা এবার রিমির হাত দুটো মুঠো করে চেপে নিয়ে নিজের দিকে ঘোরালো। হামজার বিশাল দহি শরীরের তুলনায় নেহাতি ছোটখাটো অভিমানী মেয়েটা। হামজা কপট চিপিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? এমন করছো কেন? আমার দিকে তাকাও রিমি। তীক্ষ্ণ চোখে তাকাই রিমি, জবাবদিহি চাওয়ার মতো শক্ত মুখে বলে, মাঝার ভাইকে মেরেছেন আপনি কেন? হামজা নরম হলো, ব্যান্ডেজ করা হাতটা শিথিল করে রিমির থুতনিতে বোলাতে বোলাতে বলল, তোমাকে বলেছি না আমার কাজ এবং পার্টির ব্যাপারে না ভাবতে। এসব বিষয় তোমার মাথায় রাখতে হবে না। এই নিয়ে রাগ করে আছো? আমার দিকে তাকাও, এদিকে দেখো, এদিকে দেখো। আপনার পার্টির ব্যাপার? এটা আপনার পার্টির ব্যাপার বলে মনে হয়? মাঝহার আমার চাচাতো ভাই। আর আমি? আর আপনি কি অমানুষ স্বামী আমার, তাই তো? মাঝহার ভাইকে ওভাবে কেন মেরেছেন জানোয়ারের মতো? আমার ক্ষতগুলো তোমার নজরে আসছে না? আপনার ক্ষত? সেটা মাঝহারকে মারতে না গেলে তো হতো না। ওকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে, কতটা মারলে তা করতে হয়। কি মার মেরেছেন ওকে? মেরে ফেলতে চেয়েছিলেন? ও আপনাকে আগেই মেরেছে,
নাকি আপনার জানোয়ার মার্কা হাত থেকে নিজেকে রক্ষা করতে আপনাকে আঘাত করেছে? হামজা শাসিয়ে উঠল, চোখ লাল হয়ে উঠছে তার। ওভাবেই চিপিয়ে বলল, মাঝার জয়কে মেরেছে। তুমি বেশি কথা বলছো রিমি। একদম ঠিক বলেছেন নেতাবাবু। আজ একটুও কম কথা বলার ইচ্ছা নেই আমার। জয়কে মেরেছেন বলে আপনি ওকে মেরে ফেলার মতো করে মারবেন? জীবিত কবর খুঁড়ে মাটি দিয়ে দেবো, বুঝেছো তুমি? কেউ জয়ের গায়ে হাত লাগালে তার হাতটা আমি গুঁড়ো করে ফেলবো, একদম ভেঙে। বাহ বাহ নেতাবাবু, জয়ের সামনে সবাই পর, আর আপনি আপনার শীতল স্বভাবের বিপরীতে এক পশুর সমান। কেউ আপনার কেউ না, আমাকেও চিনতে পারছেন না। জয় এতই আপন আপনার? তুমি তোমার নিজের কথা বলনি রিমি। মাঝহারের হয়ে উকালতি করছো, দরদ দেখাচ্ছ কেন? সে তোমার চাচাতো ভাই বলে? ওয়েল, তাহলে জয় আমার জান। এবার বোঝো, ওর শরীর থেকে রক্ত ঝরলে আমার কোথায় ব্যথা লাগে। তোমার চাচাতো ভাইকে বলে দিও, দরকার পড়লে আমাকে যেন কুপিয়ে 4 ভাগ করে ফেলে, আমার উপর যদি কোনো রাগ থাকে। কিন্তু জয়ের গায়ে যদি আঁচ লাগে, জীবন্ত পুড়িয়ে ফেলবো। রিমি অবাক হওয়ার সাথে সাথে কেঁদে ফেলল। গলা ও থুতনি ভেঙে এলো তার। তার মানে আপনার কাছে নিজের অথবা আমার কোনো মূল্য নেই? এগিয়ে সে হামজার ব্যান্ডেজ করা কবজিতে হাত রাখলো আলতো করে। আপনার কিছু হলেও সমস্যা নেই, আমি তারপর ভেসে বেড়াবো আপনাকে ছাড়া, তাতেও সমস্যা নেই আপনার। শুধু জয়ের কিছু হলে ব্যথা লাগে আপনার বুকে। অবুঝের মতো কথা বলো না তো। অবুঝের মতো তো এতদিন ছিলাম, আজ প্রথমবার বুঝলাম আমার জায়গাটা কোথায় আপনার জীবনে। আমি শুধুই একটা অপশন অথবা উদ্ধাস্ত হয়ে রয়ে গেছি আপনার কাছে। সামান্য এক জয়ের জায়গা নিতে পারিনি আপনার ভেতরে। আমায় রাগিও না রিমি, চেনো তো আমায়। একটা মানুষের ভেতরে সবার জন্য আলাদা আলাদা স্থান থাকে। জয়ের জন্য তেমনি আলাদা একটা বিশেষ স্থান আছে আমার ভেতরে। তার মানে এই নয় তোমাকে আমি ভালোবাসি না, ভালোবেসে বিয়ে করে এনেছিলাম। ভুলতে বসেছো সব। এক চাচাতো ভাইয়ের খাতিরে তুমি আমার অবস্থান ভুলে যাচ্ছ বোধহয়। আপনিও তো জয়ের সামনে আমার অবস্থান ভুলে বসেছেন। শুরুটা কাল রাত থেকে তুমিই করেছো। আমি যখন জখম হয়ে রুমে এলাম, তোমাকে ডেকেও বারান্দা থেকে রুমে আনতে পারিনি। শরীরের ব্যথা নিয়ে ওভাবেই কাতরাতে কাতরাতে শুয়ে পড়েছি। তারপর টের পেয়েছিলে জয় যে উঠে এসে কম্বল টেনে দিয়ে ব্যথার ওষুধ খাইয়ে আবার একচোটে ঝগড়া করে গিয়েছে রুম থেকে। জয় আমার জীবনের বিশেষ কিছু, এটা কিন্তু অনস্বীকার্য সত্য। বিশেষ নয়, গোটাটাই ওর আপনি। না বুঝে কথা বলো না। জয় পুরো দুনিয়ার জন্য জঘন্য এক ব্যক্তিত্ব হয়ে উঠলেও সেদিনও আমার কাছে এবং চিরদিনও আদরেরই থাকবে। লোকের সাপেক্ষে না, আমার সাপেক্ষে বিচার করলে ওকে ভালোবাসা আমার জন্য জায়েজ। কেন? সে কি এমন মহান লোক? কোনোদিন ওর শার্টটা খুলে পিঠের দিকে নজর দিও, এখনো দগদগ একটা ঘায়ের দাগ বয়ে বেড়াচ্ছে পিঠে। যখন তুমি এসেছিলে না আমার জীবনে, যখন নেতা হয়ে উঠিনি আমি, সেকালেও জয় নিজের শরীরে গুলি খেতে আমার সামনে এসে পিঠ পেতে দিয়েছিল। তখন আমি ছাত্র নেতা হয়ে উঠিনি। ওর সেই পিঠ পেতে দেওয়া গুলি আজ আমায় বাঁচিয়ে না রাখলে তোমার ভালোবাসা অবধি পৌঁছাতাম না আমি। তার আগেই আমার কিচ্ছা ফুরিয়ে যেত। আমার বুকের গুলি পিঠে খাওয়া ওই নষ্ট ছেলেটাকে এই হামজা পাটোয়ারি খুব ভালোবাসে। ও আমার ফুফাতো ভাই না, আমার জান। পরবর্তীতে তুমি ওর বিপক্ষে কোনোদিন কথা বলতে এসো না। আমি চাই না এই নিয়ে কোনো ভাগাভাগি হোক। আমার জীবনে জয়ের তুলনা শুধুই জয়, বিজয়, জয়। রিমি কেন জানি ফুপিয়ে উঠল। হামজা দুটো শ্বাস নিয়ে রিমি একদম কাছে গিয়ে দাঁড়ালো। রাজনীতিবিদদের বউ হতে গেলে বহু পারিপার্শ্বিক বোঝ আর ধৈর্য থাকতে হয়। আমি ভাবতাম তোমার তা আছে। আমি আজ ভুল প্রমাণিত হলাম। মাঝহার তোমার চাচাতো ভাই হওয়ার আগে আমার প্রতিপক্ষ। কার পক্ষে থাকবে সেটা তোমার বিষয়, কিন্তু আমি তোমার গতিবিধি থেকে পিছপা হতে পারি না। রাজনীতিতে চলতে গেলে বহু সম্পর্ককে জবাই করে সামনে এগোতে হয়, এক পা করে। এসব করেই এগিয়েছি, তুমি জানো না এসব? তাহলে জয়কে জবাই করেননি কেন আজও? ওর সাথেকার সম্পর্ককে জবাই করবেন কবে? ও কখনো আমার পথে বাধা হয়ে আসেনি। আর যদি আসে? কিছুক্ষণ রিমির জেদি মুখের দিকে চেয়ে থেকে হেসে ফেলল হামজা। তুমি দেখছি জয়কে নিজের সতীনের মতো করে হিংসা করো। তার চেয়েও খারাপ ভাবে। আমার ওকে সহ্য হচ্ছে না, একটুও না। কেন? ওর কাছে গিয়ে আপনি ভাগ হয়ে গিয়েছেন আমার থেকে। আজ আমার সাথে চোখ রাঙিয়ে আমাকে শাসিয়ে কথা বলতে দ্বিধা করেননি। আর কিছু বললে গায়ে হাতও তুলতেন। এবার হামজা একটু সপ্রতিভ হলো। কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে নরম সুরে নিজেকে উপস্থাপন করা সুরে বলল, এতটা নিচু আর কাপুরুষ আমি কখনোই হতে পারবো না যে কোনো নারী, বিশেষ করে তোমার গায়ে হাত তুলবে। তাই হোক, তবে এই ভুল নিয়েই বাঁচতে চাই। এতে ক্ষতিগ্রস্ত হবে তুমি। হামজা আজ বের হলো না। জয়কে কঠোর নিষেধাজ্ঞা দিল। সকাল 10টা অবধি সে ঘরে বসে থেকে দম আটকে গেল জয়ের। তরু এসে দুবার দেখে গেছে, ওষুধ দিয়ে গেছে সকালে। সাদিকই বসল। ছাদের দুটো বিভাজন, ছোট্ট একটু
টুকরো তরু চেয়ে নিয়ে ফুল গাছ লাগিয়েছে। বাকিটা 7টা জয়ের চিলকোঠা, ছোট আম গাছ, কবুতরের খাঁচা। তরু এসেছিল কয়েকবার দেখতে। শরীর ভাঙ্গা, রোদে বসে আছে। গোসল করবেন না? পানি ভরেছি। পরে করব, থাক। পা মেলে বসে বইয়ে চোখ বোলালো। গিটারটা তুলে নিয়ে গান গাইলো। তো কখনো ঠান্ডা হয়ে পড়ে থাকা চায়ের কাপে চুমুক দিয়েছে। শরীর খারাপ লাগছে? না, 19 শতকের মেয়ে লোকের মতো ঘর বন্দি জীবন কাটাচ্ছি, তো শরীর আর মন আবার লুঙ্গি ডান্স দেবে নাকি এই অবস্থায়? যা তো তুই, কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না। মা, মেজাজ চটে যাচ্ছে যে কোনো কিছুতেই, যা। দুপুর 1:30টার দিকে এই শরীরে বেরিয়ে পড়ল বাড়ি থেকে। সম্ভব নয় এভাবে ঘরে পড়ে থাকা। হামজা তখন ব্যথার ওষুধ খেয়ে ঘুমাচ্ছে নিজের রুমে। বেশ ভালো রোদ বেরিয়েছে 2 দিন বাদে। আগে 2 দিন সূর্যের তেজ কম ছিল। ক্লাস শেষে বিল্ডিং থেকে বের হয়ে শহীদ মিনারের সম্মুখে এসে দাঁড়ালো অন্তু। অন্তু? পেছন ফিরে তাকালো অন্তু। প্যান্ট শার্টের উপর সাদা রঙের বিশাল একটা শাল জড়ানো জয়ের শরীরে। উদ্ভট ব্যাপার। সাধারণত পরে লুঙ্গি, তাছাড়া কড়া রোদ বেরিয়েছে, তাতে চাদরের প্রয়োজন নেই। ঘৃণায় চোখ নত করলো অন্তু। জয়ের সামনে এসে দাঁড়ালো। তোমার নাম কে রেখেছিল? আপনার কাছে প্রয়োজনীয় কোনো টপিক থাকে না, তাই না? অবশ্য যুক্তিযুক্ত বিষয় আপনার সাথে যায়ও না। তুমি শালি চটকানা খাবা, থাপ্পড়ে তোমার মুখের নকশা বদলে দেই। তার আগে প্রশ্নের উত্তর দাও। আব্বু রেখেছো, এখন আমি যাই? তোমার বাপ এই ভেটকি মার্কা নাম ছাড়া মুল্লুক ঘুরে আর কোনো নাম পায় নাই? অন্তু, আরমিন, কি সব বেওড়া নামের বাহার। তখন গিয়ে শুধরে দিয়ে আসতেন, তা তো আর দেননি। এখন সেই পুরনো পুঁথি গাওয়ার মানে হয় না। কোনো প্রয়োজন আছে আমার সঙ্গে? আছে তো সুইট হার্ট, তোমার সাথে বহুত প্রয়োজন আছে আমার। তবে আপাতত কথা আছে তোমার সঙ্গে। আমার সঙ্গে কি কথা আছে আপনার? কেউ বোঝায় কে আমার সাথে তেজ না দেখাতে? আমি ডিস্টার্বড হই খুব। জলদি বলুন, আমার কাজ আছে। জয়নাক টানলো আবারও। গলার স্বর বসে গেছে। শুনতে আতিফ আসলামের মতো লাগছে কণ্ঠস্বর। রে, এত হুটো পাটা করলে তোমাকে দেখতে আরো বেশি গরম লাগছে সুইট হার্ট। সুইট হার্ট? ইয়াপ, সুইট হার্ট। আমার সাপেক্ষে তুমি একখান সুইট হার্ট। আমি তো ভালো না, মাগার তোমার কাছে একটা সুন্দর মিষ্টি হৃদয় আছে, সুতরাং তুমি সুইট হার্ট অথবা মিষ্টি হৃদয়। সেই সূত্র অনুসারে তো আমি সকলেরই সুইট হার্ট। জানে মেরে ফেলবো, খালাস হয়ে যাবে একদম দুনিয়া থেকে। আমি বাদে তুমি আর যার যার সুইট হার্ট আমি ডেকেছি এই নামে, সুতরাং শুধুই আমি রাখবো। নিজস্বতা দেখানোর এই ভঙ্গিমাটাও কেবলমাত্র জয়ের রসিকতারই অংশ বুঝে অন্তু চুপ রইল। চলো কোথাও বসি। আপনার মাথা নষ্ট সিনিয়র। ঠুকছো সিস্টার, তাই একটু আধটু অবশ্যই। তাই বলে তুমি খোটা দিতে পারো না আমায়। নাটক শেষ হয়েছে আপনার, শো শেষ হলে এবার আমি যাই। নাটক ভালো লেগেছে তোমার? ভালো লাগলে আর একটু করি। খুব বাজে ছিল। শুনেছিলাম প্রেমে পড়লে মানুষের মেধা হারিয়ে যায়। আমারও নাটক কথার গুণ হারিয়ে গেছে তোমার প্রেম পড়ে। কি যে প্রেম প্রেম পাচ্ছে তোমায় দেখে, ইচ্ছে করতেছে দাঁত চোপড়ার স্ট্রাকচার বদলে দেই। এত প্রেম কেন তোমার মধ্যে? প্রেমের গোডাউন যেন। জয়ের নাটক দেখে অন্তর্ঘৃণার উদ্বেগ হওয়ার সাথে সাথে হাসিও পেল। একটা মানুষ কতটা খারাপ মানসিকতার হলে কাউকে জ্বালাতন করতে পারে, বাজে পন্থা অবলম্বন করতে পারে। শহীদ মিনারের সিঁড়ির উপর বসলো জয়। বর্ষার সময় চাদর উঠে যাওয়ায় ক্ষত দেখা গেল। পৈশাচিক এক আনন্দ হলো অন্তর। আমরিন, চলো বিয়ে শাদি করে ফেলি। কত বয়স হয়ে গেল আমার, কতকাল একা ঘুমাবো অত বড় বিছানায়? ভাবনাটা ভালো, তবে সব ভাবনা বাস্তবায়িত করতে হবে কেন? ভাবনা বাস্তবায়িত না করলে চলে, কিন্তু চাহিদা সেটা পূরণ না করলে কি করে চলবে? যুক্তি আছে যুক্তিতে। এই সৌভাগ্য আমার কোনো নেকির ফল যে আমি আপনার চাহিদা হয়ে উঠেছি। এক্স্যাক্টলি, কোনো না কোনো নেকির কাজ তো করেছিলেই জীবনে। এই জন্যই তো আমি তোমার প্রেমে মজে যাচ্ছি দিন দিন। কি জাদুটাই করলে শালি তুমি, মেরে ফেলো আমায়। কবির একটু নড়চড়ে উঠল এবার, কাশলো গলা খাকারি দিয়ে। জয় দ্রুত পিছে ফিরল। কিরে, তুই আবার অস্ত্র বের করছিস নাকি? আরে শালা, প্রেমিকার প্রেমে মরা আর তোর মতো ব্রয়লারের অস্ত্রে আঘাতে মরা এক না রে পাগলা।
তার উপর প্রেমিকার সামনে তোর হাতে জখম হয়ে মরলে মান ইজ্জত কিছু থাকবে? আপনার জরুরি কথাটা বললেন না এখনো। আই লাভ ইউ। প্রেমে পড়ে যাও আমার। এই জনমে তো না। পরের জন্ম অবধি অপেক্ষা করতে বলছো? জি একদম, যেটার কোনো অস্তিত্ব নেই। তাহলে তো যা হওয়ার আর করার এই জন্মই করতে হবে। এত খারাপ দিন আমার জীবনে কোনোদিন আসবে না। অন্তুর শীতল ভাবটা কেমন ন্যাপথলিনের টুকরোর মতো বাষ্প হয়ে যাচ্ছে, যেন করা হয়ে উঠছে কণ্ঠস্বর। তোমার জীবনে এত ভালো দিন আমি রাখবো না যে তুমি আমায় ভালো না বেশি পার পাবে। চ্যালেঞ্জ করো না আমায়। আমি সিরিয়াস হয়ে গেলে খুব বাজেভাবে ফেঁসে যাবে। কথাটা দারুণ প্রভাবিত করলো অন্তুকে। কর্কশ গলায় বলে উঠল, ধরুন চ্যালেঞ্জ করলাম, এতটুকু দৃঢ়তা তো আমার এই আমির ওপর রাখি। এমন কোনো দুর্বলতার অস্তিত্ব নেই এই জগতে যেটা আপনার মতো সভ্যতাহীন আদিম পশুকে ভালোবাসতে বাধ্য করতে পারে আমায়। যেখানে স্বয়ং মৃত্যুকে আমি চ্যালেঞ্জ করছি, এর প্রেক্ষিতে মরণ স্বীকার করলাম আপনার কথার বিপরীতে। সতর্ক করার মতো করে শান্ত স্বরে বলল জয়। আমরিন, তোমার এসব কনফিডেন্স আমায় আবার সিরিয়াস না করে তোলে দেখো। আপনার এই কথাই আমার জিদের আগুনে কেরোসিনের দ্রবণ ঢালছে। খুব খারাপভাবে হারবে তুমি। খুব ভালোভাবে পিছু হটছেন আপনি। আমার মান মর্যাদা ও সম্মান ছাড়া আমার এই গোটা জীবনে দ্বিতীয় কোনো পিছুটান বা দুর্বলতা রাখিনি আমি। জয়ার কথা বলল না, চমৎকার হাসলো সে। রাবেয়া বেলা 11টার দিকে মায়ের বাড়ি গেলেন। বড় ভাইয়ের কাছে কিছু ধার পাওয়া গেলে তাও পাওনাদারদের একটু ঠেকানো যাবে, সময় পাওয়া যাবে চাইলে। আমজাদ সাহেবের অরাজি গম্ভীর মুখ দেখেও গেছেন রাবেয়া। অন্তুও চলে এলো। আব্বুর উদ্বিগ্ন মুখ আর কাতর চোখের চাহনি ভালো লাগে না। বছরখানেক আগে রাবেয়া পিত্তথলিতে পাথর ধরা পড়ল। তৎক্ষণিক সার্জারি করিয়েছিলেন আমজাদ সাহেব। আব্বু আম্মু দুজনেরই হাই ব্লাড প্রেশার, ওষুধ পানির খরচা, অন্তুর পড়ালেখা, যাবতীয় দরকার গোটা সংসারের সবই বইছেন আমজাদ সাহেব। সব করতে ঋণ করতে হয়েছে আমজাদ সাহেবকে। অন্তিকের একটা দোকান করেছে বড়বাজারের মধ্যে। অন্যরা তার চেয়ে ছোট ব্যবসা করে মাসে লাখ টাকা আয় করছে। অন্তিকের দোকান দিন দিন খালি হচ্ছে, পুঁজি সহ ন্যায় হয়ে যাচ্ছে। বাড়িতে টাকা পয়সা দেয় না অন্তিক, আমজাদ সাহেবও চায় না। এখনও তিনি যেন বাড়ির একমাত্র কর্তা, অথচ চাকরি থেকে রিটায়ার্ড করেছেন বহুদিন আগে। তার কর্ম বিশেষ উচ্চপদস্থ ছিল না, স্কুল মাস্টার। পুরো পরিবার সহ অন্তিকের বইয়ের ভারটাও নিশ্চুপ বহন করছেন তিনি। অন্তিক নিজেরাই লালবাতি জ্বলা ব্যবসার ব্যাপারে কোনো আলাপ আব্বুর সাথে করে না। অন্তিক অকালে বউ আনার পর স্বপ্ন ভাঙা আমজাদ সাহেব মার্জিয়ার সামনে দাঁড় করিয়ে দুটো থাপ্পড় মেরে বলেছিলেন, খেতে দিবি কোত্থেকে? সেই তো আমার ঘাড়েই চড়ে বসবি, অন্য উপায় আছে? আর কত দিকে যাবো এই সামান্য কামাই নিয়ে? এই আমি তোকে জন্ম দিয়েছিলাম, দুই হাতে এত দূর টেনে এনেছিলাম, তোকে নিয়ে রাতভর স্বপ্ন বুনেছি জালের মতো। দেখ, বিশ্বাস করার উপায় রাখিসনি আজ সেসব। ইচ্ছে বহুত ছিল সেসব এক লোহমায় গুঁড়ো করতে, বাঁধেনি তো বিবেকে না? বিবেক থাকলে হয়তো বাধ্য। বয়স কত হয়েছে, বিয়ে করে এনেছিস, তা আবার আমার নামের সম্মান ডুবিয়ে? কি কাজ করিস? বউকে খাওয়ানোর মুরদ আছে? চাকরি বাকরি করার যোগ্যতা হয়েছে? আমার ছেলে এমন মূর্খ হবে তা জানলে হয়তো তোকে দুনিয়াতেই আনতাম না। অন্তু প্রথমবার সেই দিন আব্বুকে নিজের অভিজাত ব্যক্তিত্ব থেকে বেরিয়ে প্রথমবার এমন কম দামি সাধারণ বাক্য, মুখ্য সরল ধরনের কথা বলতে শুনেছিলেন। এরপরের দিন থেকে আজ অব্দি চুপচাপ সব ভার বহন করছেন, কোনো অভিযোগ আর করেনি দ্বিতীয়বার। কিন্তু অন্তিক বোধহয় বাপের সামনের ক্ষোভকে ধরে রেখে কিছু বিচ্ছেদমূলক কাজ করে বসেছিল। একই বাড়িতে থাকে, সামনে দিয়ে আসা যাওয়া করে, মাথা তুলে তাকায় না, আব্বুর সাথে কথা বলে না, ধার ধারে না কোনো কিছুর। সে যে আছে দুনিয়াতে তার অস্তিত্বের খোঁজ পাওয়া মুশকিল। সেসবের পরের দিনই বড় বাজারে দোকান নিল সে। সপ্তাহখানেকের মাঝে সেই দোকানে কমপক্ষে লাখ 5 টাকার মাল তুলল। টাকা কোথায় পেয়েছে তার হদিস কেউ জানে না, আর না জানার প্রয়োজন মনে করেছে অন্তিক কোনোদিন। আমজাদ সাহেব বহু খোঁজ চালেও বের করতে না পেরে হাল ছেড়েছেন। মাসখানেকের মধ্যেই দোকানে ক্ষয় শুরু হলো। উন্নতির জায়গায় ক্রমান্বয়ে অবনতি। বেচাকেনা হয় কিনা কে জানে, কিন্তু একটা পয়সা ঘরে আসে না, কোথায় যায় কেউ জানে না। প্রথমে সকলে ভেবেছিল অন্তিক খারাপ পথে গেছে,
নেশা করে হয়তো, সেসবও খোঁজ নিয়ে দেখার পর পাওয়া যায়নি। অন্তি কেমন যেন হয়ে গেছে, চোখ মুখ শুকনো, শরীর শুকিয়ে সুদর্শন ছেলেটা একদম 60 বছরের বুড়ো হয়ে গেছে। খাচ্ছে বাপের ঘাড়ে, আছে বাপের পাখার নিচে, অথচ তার আত্মসম্মান নাকি তীব্র অভিমান অথবা অন্য কিছু, কে জানে। দুপুরে রান্নাতে হাত লাগিয়েছে মার্জিয়া। অন্তু গিয়ে থালা বাসন মাজতে গেল। মার্জিয়া বলল, অন্তু, একা ছিলাম, কাজ করতেছিলাম, ভালোই তো ছিলাম। কি দরকার তোমার এখানে আসার? সকাল থেকে রান্না করতে পারতেছি, বাসন মাজতে হাত ক্ষয়ে যাবেন আমার। রাখো তো, যাও এখান থেকে। আপনি চাইলে এখন একটু বিশ্রাম নিতে পারেন ভাবি, আমি রান্না করছি। সবচেয়ে বেশি গা জ্বলে কখন জানো? জানি না আপনার বা কখন সবচেয়ে বেশি গা জ্বলে, আমার জানার কথা তো নয়। তোমার সামনে আসলে, তুমি যতক্ষণ সামনে থাকো আমার গা তির করে পড়ে, বিশেষ করে তোমার শান্ত নরম কথায়। আচ্ছা, বুঝতে পেরেছি। থালা বাসন মাঝে হলে রান্নাঘরে ছড়িয়ে থাকা কোটা বিভিন্ন জিনিসপত্র গুছিয়ে রাখতে লাগলো। আমার চাচাতো ভাইকে পছন্দ হয়নি তোমার? হয়নি এমন নয়। তাহলে কোনো জবাব তো দিলে না। আসলে ভাবি, এখন বিয়েই করতে চাই না আমি। বিয়ে করার মতো হলে তো আর ভেগে যাব না। আপনারা যেখানে খুশি ভালো মন্দ বুঝে দেবেন। ভেগে যাবা না তার গ্যারান্টি কি? বিয়ে কেন করবা না? বয়স কি 15তে পড়ে আছে তোমার? কচি ভাবো নিজেকে? কমপক্ষে 22-23 বছর বয়স চলতেছে। মেয়ে মানুষ কি আবার 30 বছর বিয়ে করে? বয়স একটু বাড়িয়ে বললেন। যাই হোক, পড়ালেখা অথবা সংসার দুটোই এককভাবে করতে হয়। আউটসাইড পিছুটা নিয়ে দুটোর কোনোটাই ভালো হয় না। সংসার করলে শুধু সংসার, পড়ালেখা করলে পড়ালেখা। অনার্সের আর 2 বছর দেখতে দেখতে কেটে যাবে। এরপর LLB করে বার কাউন্সিলর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে একটা নিম্ন আদালতে চাকরি পেতে হলেও চাপ কম নয় ভাবি। এখন বিয়ে নয় আপাতত। চোখ গরম করে তাকিয়েছিল মার্জিয়া। সে নরম সুরে বলল, আপনি কেন এত আগ্রহী আমার বিয়ে নিয়ে? অনেক কারণ আছে। একটু বলুন, আমি শুনতে আগ্রহী। মশলা কষানো ঝাঁজ নাকে লাগতেই অন্তু কেসে উঠে মুখে ওড়না চেপে ধরল। তরকারিতে পানি দিয়ে মার্জিয়া ফিরল ওর দিকে। তুমি খুব জানেওয়ালা নাটক করলেও বহুত কিছুই জানো না। তার উপর জোয়ান মেয়ে বাড়িতে থাকলে তোমার বাপ মায়ের চিন্তা না থাকলেও আমার হয়। তার উপর তোমার যে স্বভাব চরিত্র আর তেজ, ছেলে পাওয়া গেলেই হয়। আমার বোনের সংসার নড়বড়ে হয়ে গেছে তোমার জন্য। তোমাকে পড়ালেখা করাতে গিয়ে আমার শ্বশুরের হাতের অবস্থা খারাপ। অন্তু, যাও তো, আমার কথা বলতে মন চাচ্ছে না তোমার সাথে। খুব অগোছালো লাগলো কথাগুলো। অন্তির মনে হলো ভাবি যা বোঝাতে চাচ্ছে তা আসলে পারছে না। অন্তু চুপচাপ দাঁড়িয়ে রইল। খানিক পরে আপন মনেই বলল মার্জিয়া, একটা টাকা যৌতুক ফতুক কিচ্ছু চাইনি। তোমাকে পছন্দ হয়েছে, আরও 5-7 ভরি গহনা দিয়ে নিয়ে যাবে, তাতে অন্তত সংকট কমতো একটু। বিক্রি করবেন নাকি আমায়? আর গহনা দিলে তো আমার গায়ে অথবা আলমারিতে থাকবে। সংকট কমবে কি করে? কি এমন সংকট লেগেছে বাড়িতে যে আমায় বিক্রি করা গহনা দিয়ে বাড়ির সংকট কমাতে হবে? দরজায় কেউ এলো। পাওনাদার। দীর্ঘশ্বাস পেল অন্তু। আমজাদ সাহেব ডাকলেন অন্তুকে। এদিকে আয় তো অন্তু। অন্তু মুখ বিত করে গিয়ে দাঁড়িয়ে অবাক হলো। মুস্তাকিন মহান বসে আছে। কেন এসেছে এ লোক? সেদিন সে গিয়েছিল সেই ব্যাপারে কিছু বলতে এসেছে। আমজাদ সাহেব মৃদু হাসলেন। এটা আমার মেয়ে, ও আমার ছাত্র, হাই স্কুলে পড়তো। আমি তখন ওদের ক্লাস টিচার ছিলাম। সৈয়দ মুস্তাকিন মোহাম্মদ, PI অফিসার। নামটা কি ঠিক বললাম? মুস্তাকিন ইতস্তত হেসে মাথা নাড়ল। শুদ্ধতম হাসি, পরিপাটি এক সৌম্য চেহারার পুরুষ মানুষ। পরনে পাঞ্জাবি থাকায় আরও বেশ ভালো লাগছে দেখতে। শাল চাদর জড়ানো। সেদিন কার্যালয়ে এমন বিশেষ লাগেনি। হালকা রঙা পাঞ্জাবিতে ফর্সা মতো শরীর, পেটানো হাতের ত্বকে কালো বেল্টের হাত ঘড়ি নজরে এলো। সুপরিসের আখ্যা পাবার মতো সব কিছু আছে মুস্তাকিনের মাঝে। ভুরুটা চটা পড়া। জোড়া ভুরুতে পুরুষ মানুষ এমনিতেই একটু বেশি নেশাধন হয়। হাসিটা চমৎকার সুন্দর। বসে আছেন বিনয়ীভাবে নিজের প্রাক্তন শিক্ষকের সম্মুখে। মুচকি হাসি ঠোঁটে ঝুলছে। এভাবে কোনোদিন আগে পরখ করেনি কাউকে অন্তু। আমি জানতামই না স্যার, এটা আপনার মেয়ে। ছোটবেলায় স্কুলে দেখেছি বোধহয়।
এরপর সেদিন ভার্সিটিতে একবার দেখা হয়েছিল, কিন্তু হিজাবের আড়ালে। তার উপর বড় হয়ে গেছে, চিনতে পারার কথা না। ভার্সিটিতে তুমি কি করছিলে ওখানে? সামাজিক খোঁজ খবর থেকে বেশ দূরে চলে এসেছেন স্যার। একটা ভয়ানক রেপ কেস ঘটে গেল আপনাদের এরিয়াতে, জানেন না? সেটার তদন্তে আছি। স্যার করছিস কেন বাপ? তোরা কত বড় মানুষ হয়ে গেছিস, এসব ডাক শোনার যোগ্যতা পেরিয়ে গেছিস, আমার থেকে বহুত বড় হয়ে গেছিস। আগে মনে হতো তুই লম্বা হবি না বেশি, আজ তো দেখছি নকশাই বদলে গেছে দেহের গড়নের। স্যার, আমি আপনার কাছে চিরদিন নিয়মিত বেতের বাড়ি খাওয়া ছাত্র। আপনার কোনোদিন ছোট হবেন না, আর না আমি বড়। এসব কথা বলে আজও সেই একইভাবে লজ্জায় ফেলছেন, যেভাবে স্কুলে পড়ানা করে গেলে অপমান করতেন। আজও নাম ধরে একবার ডাকুন, আমি নস্টালজিক হয়ে যাব নির্ঘাত। কিন্তু আপনার দীপ্তির সাথে 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 আভিজাত্য কমে এসেছে স্যার। কোনো ট্রমাতে আছেন মনে হচ্ছে। কবে শিফট হয়েছিস দিনাজপুর? এই তো মাস 6 হলো। অন্তু যা। তার ধারণা ছিল পুলিশ বা সহকারী কর্মজীবীরা সব আঙ্কেল টাইপের, তেলের ড্রাম মার্কা ভুরিয়াওয়ালা, টাকলু আর বয়স্ক, দেখতে বিকট ধরনের হয়। আমজাদ সাহেব জিজ্ঞেস করলেন, মামার বাড়িতেই থাকছিস? না, ফ্ল্যাট ভাড়া করে থাকছি। বৌমাকে আনলি না? ছেলে মেয়ে কয়টা হয়েছে? কবে মোড়ে টোড়ে যাবো, দেখা করতে এলো না ওরা বাপের বুড়ো স্যারের সাথে। গম্ভীর মানুষটার এই সহজ দিকটা অনেকের অজানা, অথচ মুস্তাকিন খুব জানে স্যারের এই মুক্তমনা হাস্যোজ্জ্বল রূপকে। হেসে ফেলল ও। স্যার, আগে এটা তো জিজ্ঞেস করতেন বিয়ে করেছি কিনা। বয়স কত তোর? কত বলে মনে হয় স্যার আপনার? আন্দাজ করে কথা বলার অভ্যেস নেই আমার, তবে দেখতে বেশ ফিটফাট হয়েছ। আগে তো মুটু ছিলে, শরীরের মেদ নেই হয়ে গেছে, শুধু বড় বড় চোখ দুটো আছে। লজ্জা পাচ্ছি স্যার। কন্যা রাশি তোর? মুস্তাকিন এবার শব্দ করে হেসে উঠল। নিঃশব্দে হাসলেন আমজাদ সাহেবও। মুস্তাকিন মুগ্ধের মতো চেয়ে রইল গৌরাঙ্গ মানুষটির সুলভ হাসির দিকে। তত্তরে তেজি হাসি স্যারের। মুস্তাকিনের সবচেয়ে প্রিয় শিক্ষক সর্বকালের সব শিক্ষকদের মাঝে। হালকা মেহেদি রঙে রাঙ্গানো দাড়িতে সাদা লুঙ্গির সাথে ফতোয়া পরা লম্বা আত্মবিশ্বাসী পুরুষটি মুস্তাকিনকে বারবার মুগ্ধ করে। মুস্তাকিন হাসি সামলালো। কেন স্যার, ছেলেদের লজ্জা পাওয়ার অধিকার নাই? অন্তু ট্রের ভর্তি নাস্তা আনলো। মুস্তাকিন বলে ওঠে, স্যার এটা ঠিক হলো না। এখন তুই আমায় ঠিক বল শেখা। স্যার তা তো বলিনি আমি। আপাতত আর কিছু বলতে হবে না এ ব্যাপারে, তুলে নে এক এক করে। আম্মা পানি দিলি না? অন্তু পানি আনতে গেল। আমজাদ সাহেব বললেন, একসাথে দুপুরে খাবার খাওয়ার সময়টুকু হবে? এভাবে বললে সময়ের সাহস নেই না হওয়ার। কেকের একটা পিস উঠিয়ে নিয়ে হাতে রেখে বলল, অন্তিকের কি খবর? আমি ভেবেছিলাম না তুমি প্রশাসনে ঢুকবে। মুস্তাকিন বুঝলো স্যার কথা এড়াতে চাইছেন, সেও আর গেল না ওদিকে। আমি নিজেও ভেবেছিলাম না, অথচ ছোট চাচার বদলতে হয়ে গেল। আর অমত করিনি। বিয়ে শাদী করবি না? স্যার একবার তুমি বলছে, সে একবার তুই। বেশ উপভোগ্য লাগলো বিষয়টা। কেকের টুকরো চিবিয়ে জবাব দিল, ভাবিনি এখনো। ভাবার সময় আছে না যাচ্ছে। সময় কোথায় সংসারকে সময় দেবার মতো? সারাদিন দৌড়ের উপর আছি। আম্মা তো জিনের মতো আমার ঘাড়ের উপর ভর করে আছে, 3 বেলা ফোন করে কান চিবাচ্ছে। দুপুরে খাবার বেড়ে দিতেই মার্জিয়া এলো না। অগত্যা অন্তুকে তদারকি করতে হলো। আব্বুই তুলে তুলে খাওয়াচ্ছিল, সে হাতে হাতে সাহায্য করলো। মাঝে মধ্যেই আব্বুর পুরনো ছাত্ররা আসে আব্বুর কাছে, এরকম সচরাচর দেখা যায় না। ছাত্ররা সচরাচর শিক্ষকদের ভুলে বসে, অথচ আমজাদ সাহেব শিক্ষকের চেয়েও বড় কিছু তার ছাত্রদের কাছে। অন্তু গরুর মাংস তুলে দিল তার প্লেটে, সঙ্গে সঙ্গে মুস্তাকিন মুখ তুলল। গরুর মাংসের সমস্যা আছে আমার, খাই না। শুনে দিবি তো? আচ্ছা, আরেকটা পরিষ্কার প্লেটে নতুন করে ভাত তুলে দে। ব্যাপার না, তার প্রয়োজন হবে না, আপনি শুধু মাংস তুলে নিন। অন্তু একটু অপ্রস্তুত হলো, মাংস কি করে তুলবে। চামচ দিয়ে তুলতে গেলে মুস্তাকিন হাসলো। হাত দিয়ে তুলুন না, পাত থেকে চামচ দিয়ে মাংস তোলা যায়? প্লেট থেকে হাত দিয়ে মাংস তুলে নেওয়ার পর অন্তুর শরীরে অস্বস্তি জেগে বসলো। খাওয়া শেষ করে হাত মোছার জন্য গামছা চাইল মুস্তাকিন। অন্তুর মনে হলো আগে যে 2 দিন মুস্তাকিনকে দেখেছে সে পেশাগত শক্ত লেগেছিল, আজ একদম তা লাগছে না। সহজ মিশুক ও ব্যক্তিসুলভ লাগছে। তোয়ালেতে হাত মুছে সেটা আবার অন্তুকে ফেরত দেওয়ার সময় অন্তুর দিকে তাকিয়েছিল মুস্তাকিন।
বেশ বেলেহাজ দৃষ্টি। অন্তুর মুখ পানে পাওয়া যাচ্ছে না। এই বিষয়টাই যেন মুস্তাকিনের কৌতূহল ও অনুরাগ বাড়িয়ে তুলল অন্তুর দিকে মনোযোগী হতে। অন্তুর চেয়ে বেশ খানিকটা লম্বা মুস্তাকিন। প্রশাসনে লোকেদের একটা নির্দিষ্ট লম্বা থাকে, উচ্চতা থাকে। একটা ঢোকিল মুস্তাকিন। অন্যায় আড়াল করা মুখের উপর দেখতে পাওয়া চোখ দুটোকে গিলে নিল বোধ হয়। বেশ অস্বস্তিতে পড়ল অন্তু। আমজাদ সাহেব হাত ধুতে রান্নাঘরে উঠে গেলেন বিমবার লাগিয়ে হাত ধোয়ার উদ্দেশ্যে। মুস্তাকিন অন্তুকে জিজ্ঞেস করল, কোন ইয়ারে পড়ছেন? সেকেন্ড ইয়ারের ইয়ার ফাইনাল দেব। কোন অনুষদে? LLB। বাপরে, হবু উকিল ম্যাডাম। অন্তুর কি হলো জানা নেই, কেমন আড়ষ্টতা ভর করল। মাথাটা নত করে মৃদু হেসেও ফেলল। এই প্রথম বোধহয় সে আর 5টা মেয়ের মতো কারোর সামনে বেশ অপ্রস্তুত আর সংকুচিত হয়ে পড়েছে। মুস্তাকিন নিচু আওয়াজে বলল, এজন্য সমাজের কুকীর্তি নিয়ে বেশ ক্ষোভ আছে আপনার মাঝে। আমি আপনার অনেক ছোট বোধ হয়, আপনি বলছেন শুনতে ভালো লাগছে না। খুব বড় না, মানে অতটা অন্তত বড় না যে চোখে লাগবে। আমি যখন 8-এ পড়তাম আপনি 3 অথবা 4-এ ছিলেন বোধহয়। মনে নেই। আমি মেয়েদের তুমি বলতে পারি না, নিজের কাছে খুব লেম লাগে ব্যাপারটা। এরা মায়ের জাত, এদের সামনে খুব কুকড়ে যায় আমার তেজ আর শক্তি। বলা চলে মেয়ে জাতিকে ভয় পাই আমি। মানে ধরুন কি থেকে কি হয়ে যাবে, কোথায় অসম্মান বা তাদের মনোকষ্টের কারণ হবে। আমার কোনো কথা বা আচরণ অভ্যাসগত কারণে হলেও আপনি থেকে তুমিতে আসা খাটুনির কাজ হবে। মুস্তাকিনের বলা ধরনটা অবলীল ও সরল ছিল। অন্তুর ভালোই লাগলো শুনতে, হাসি পেল অল্প। আব্বুর ছাত্রের মুখে আদর্শের কথা শোনাটা চমৎকার একটা অনুভূতি বলে মনে হলো অন্তর। এই আদর্শই তো সে ছোটবেলা থেকে দেখেছে আব্বুর মাঝে। পাঞ্জাবি হাতে গোটাতে গোটাতে আমজাদ সাহেবের পেছনে গেল মুস্তাকিন। আমজাদ সাহেব আবার বসলেন নিজের জমি জমার সমস্যার কথা তুলে। সব খুলে বলেছেন, আবারও একবার মনে করালেন। চলে যাবার সময় দরজা অবধি গেলেন আমজাদ সাহেব। আবার আসবি কিন্তু, অবসর সময়টা কাটতে চায় না আজকাল। মুস্তাকিন বাড়ির ভেতরে চোখ ঘুরালো, কিছু খুঁজে চলো তার চোখ দুটো। অকারণে বোধহয় এই অযাচিত অপ্রাসঙ্গিক চোখের চাহিদা। ব্যাটারি কমে মস্তিষ্ক মনোযোগী হয়। সেদিন অন্তু কার্যালয় থেকে আসার পর বেশ কয়েকদিন খেয়ালে এসেছিল অবশ্য এই আলাদা ধাঁচের অপরিচিতার কথা। দেখা পেল টেবিলের ওপর ছিটিয়ে থাকা থালা বাসন গোছাচ্ছে। স্যারকে বিদায় বলে সামান্য গলা উঁচিয়ে অন্তুকে বলল, আসি উকিল ম্যাডাম, মন দিয়ে পড়ুন। আউটসাইডের চিন্তা না করলে বোধহয় আপনার জন্য ভালো। সমাজ দেখার জন্য আমরা আছি তো। আপনার পুরো ফোকাস এখন বইয়ের পাতায় হতে হবে। দোয়া করিস বাপ, একই জেলায় আছিস, তোদের জুনিয়র, দেখে শুনে রাখিস রাস্তাঘাটে। যেসব কিছু ঘটছে ভার্সিটিতে, চিন্তা হয় ওকে নিয়ে। খুব বেপরা হয়েছে। বেপরাপনা সাধারণত আজাব বয়ে আনে। আপনার মতোই হয়েছে স্যার। আসি, ফ্ল্যাটে যাবেন সময় করে, 1 কাপ চা খেয়ে আসবেন ছাত্রর হাতের। অন্তু এবার তাকিয়ে দেখল বাইরের দিকটা। শালটা কাঁধের উপর তুলে রোদ চশমাটা পরে নিল মুস্তাকিন। অন্তুর চোখের সামনে জয় এসে দাঁড়ালো। ঘৃণায় মুখে বিরক্তির রেখা ভাঁজ আকারে পড়ল। এই শাল, রোদ চশমা, পাঞ্জাবি, সব বেশেই জয়কে দেখেছি অন্তু, অথচ এমন সুপুরুষ লাগেনি। পুরুষত্ব একটু হলেও আছে মুস্তাকিনের মাঝে। অন্তত নারীকে সম্মান করার মনুষ্যত্বটুকু আছে। হুট করে দুজনে তুলনা করে ফেল কেন অন্তু জানে না, কিন্তু আজকাল জয়ের নোংরামিগুলো মাথায় এঁটে থাকা অবস্থায় ব্যতিক্রম এক পুরুষ চরিত্রের উপস্থাপন একটু ভাবতে বাধ্য করলো ওকে। অন্তু একা খেতে বসে খাবারে অনীহা এসে যাচ্ছিল। ভাবির ঘরে গিয়ে দেখলো ভাবি উপর হয়ে শুয়ে আছে। ডাকলো, ভাবি আসুন খেয়ে নিই, দুপুর পেরিয়ে যাচ্ছে। আমি খাবো না, মাথা ধরেছে খুব, ডেকো না আমায়। শরীর খারাপ নাকি আপনার? জ্বর আসবে হয়তো, চা বানিয়ে দেবো, খাবেন? মার্জিয়া জবাব দিল না। অন্তু আর খেলো না। চা খাওয়া যায়। আপন মনে একটা পরিচিত কল্পিত দৃশ্য ভেসে উঠল চোখের সামনে। তার পরনে সাদা শাড়ি, তার উপর অ্যাডভোকেটের বিশেষ কালো পোশাকটা। সে কয়েকটা ফাইল হাতে নিয়ে রিক্সা থেকে নেমে সুপ্রিম কোর্টের ফটক পেরিয়ে এগিয়ে যাচ্ছে ভেতরে। ভাবনা ভঙ্গ হলো। পানি ফুটে গেছে। চা পাতি ঢেলে দিয়ে আরেক ভাবনায় মন গেল। চোখের সামনে
চিরাচরিত কল্পিত একটি দৃশ্য এসে দাঁড় হওয়া, আর বাস্তবে তার সুপ্রিম কোর্টের উকিল হিসেবে ভেতরে হেঁটে এগিয়ে চলার মাঝে দূরত্ব কতটুকু, আর সেই দূরত্বের রাস্তাটা সহজ কতটা, ঝঞ্ঝাট আর ঝড়ো হওয়ার বেগ কেমন, কম না বেশি। রাস্তায় বিছিয়ে আছে রক্ত গোলাপের কাটা নাকি রক্তরঙা কৃষ্ণচূড়ারা, তবে রাস্তার রংটা লালচে। এই কল্পনায় এলো অন্তর।